তোকে আবার স্বার্থের টানে দূরে কে ঠেললো? হোর বাল, সবসময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে। মন চাইছে গাইলাম, গানটা প্রিয় আমার। তুই চান করতে যা। তুই করবি না? তোমার মতো খাসটা না আমি, সবসময় পরিষ্কার থাকি। ডিটল সাবান নাকি আমি, 99 ভাগ জীবাণু মুক্ত থাকি। হামজা গোসলে যায়, জীবনে তোয়ালে নেয় না, সেটা রিমিকে দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পাজামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল। হামজা ধরল। আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজা কড়া স্বরে জোরালো করে বলল। তোমাকে লাগবে। আছি তো। রিমিকে ঘুরিয়ে নেয়। হামজা নিজের দিকে মাথাটা উঁচু করে ধরে। রিমির চেহারা বদল এসেছে, সেই চাঞ্চল্য আর নেই। পুরো দস্তুর পুরনো গিন্নির মতো রূপ, যেখানে শুধু কর্তব্য পালনের তাগিদ, মনের চাহিদার অভাব। হামজা বলল। আমার দিকে তাকাও। আর্মিনের রোগ লেগেছে, হ্যাঁ? তোমার তরুর ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে। খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের। খারাপ তো কিছু করিনি। এক সময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ এবং নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়লাম যখন টের পেলাম আপনি চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে, নেই? সত্যকে বলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রার চেয়ে বেশি দুঃসাহস আছে ওর। হারতে ভয় নেই, কিছু তো ক্রেডিট পাওয়া উচিত। হারলে লোকে দমে যায়, ও প্রতিবার দ্বিগুণ জেদে জ্বলে ওঠে। তাতে ক্ষতিটা কার? নিঃশব্দে হাসে হামজা, চোখ দুটো জড়িয়ে যায়। নাকের দুপাশে ভাঁজ পড়ে, কাঠটা দুলে ওঠে। রিমি চোখ ফেরায়। অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মেয়ে, তবুও আপনার কাছে কাবু হয়ে পড়ে আছি দিনের পর দিন। প্রতিসেবা করে চলছি। একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢোকে গোটা নকশা বদলে ফেলেছে। আপনার জয়ের ভিতর নাড়িয়ে রেখে দিয়েছে। ভুল মানুষের আসর লাগিও না গায়ে। ওর কাছে কিছুই নেই, নিঃস্ব। শুধু শুধু আমাদের কাজে বাগড়া দিতে আসছে। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়? রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে। আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে। রাগ করে বলছি না কথাটা, তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবতাম শুধু একটু অভিমানে জড়িয়েছ, নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও। তোমার সব স্বাভাবিক লাগার কথা, কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার। তোমার ধারণা, তোমার সই। রিমি। রিমি অপ্রস্তুত হয়ে যায়। হামজা শান্ত মানুষ, ফাইসা কথা বলে না, যা বলে তার একটাও অহেতুক না। হামজা বলল। ননদালেস, লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং। ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নও, আর না আমি জয়। ওদের সম্পর্কটাই একটা যুদ্ধ বিগ্রহের উপর স্থাপিত। আমার তোমার তা ছিল না, কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ। এত চাপা হতে নেই, ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে। রিমি মুখ ফিরিয়ে নেয়, তবু তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞাসা করে। কিছু বলবে? কি বলার আছে? কি বলবো? এইসব সময় রিমির কখনোই বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না, কোনোদিনও মারেনি, কড়া কথা বলেনি। চোখে সবসময় গভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় লোকের সামনে বরাবর। সেই ছোট্ট রিমিকে কত ভালোবেসে ওর বাবার কাছ থেকে চেয়ে এনেছিল। বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়ার, হামজা ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে, কাছে আসে রিমির, দুই চোয়ালে হাত রেখে দাড়ি গোফের মুখটা এগিয়ে নিয়ে শব্দ করে রিমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা। রিমির চোখ বুঝতেই এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে যায়, ভেজা ঢোক গেলে একটা। আচমকায় হামজা ফিসফিস করে বলে। তুমি জানো আমি কোনো পাটোয়ারি বাড়ির ছেলেটেলে কেউ নই। রিমি বৈদ্যুতিক শক খাওয়ার মতো ছ্যাদ করে দুপা সরে যায়। হামজা হাসে, শব্দ হয় না। পাজামা পাঞ্জাবি পরে চুল ঠিক করে পারফিউম লাগায়। কোট গায়ে চড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে। কে আপনি? ঢাকা মোহাম্মদপুর বস্তির কোনো এক কুঠুরিতে অত্যন্ত অবহেলায় জন্ম নেয় এক ছোট লোক। নোংরা নিঃস্ব প্রাণ আমি। ভ্রু নাচায়। কি এবার একেবারে তালাক? এত জোরে শব্দ করে কখনো হাসেনি হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে উঠে রিমির, কথা বেরোয় না। হামজা বলে।
আমার মা বলে যাকে জানো, শাহানা পাটোয়ারি, সে সন্তান জন্মদানের জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকে হুমায়ুন পাটোয়ারিকে এ থালায় ও থালায় মুখ দিতে দেখেছি। তাকে বাধা দেয়নি, কারণ সে আমার বাপ না, বরং আমি তার বাপ হয়ে উঠেছিলাম। কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়। দিয়েছি তাকে। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহানামা নিয়ে এসেছিল এখানে। আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারে ময়লায় গড়াগড়ি খেতাম। পাটোয়ারি বাড়ির সবাই বড়লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা। কোনোদিন কাজকাম করেনি। এখানে এসেও সেই অভাবেই মানুষ আমি। যতদিন না অন্যায়ের পথে গেছি, আমাকে স্কুলে পড়িয়েছিল জয়ের মা, হুমায়রা ফুপু। কতদিন? শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার আমাকে? আমার বয়স যখন 14, সে সময় তারও। রিমি স্তব্ধ হয়ে চেয়ে থাকে। হামজা হাসে। আমার তখন ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুপু নেই, আর বাড়িতে চাল কেনার টাকা নেই। আমার স্কুলের ফি দেবে কোত্থেকে? পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয়। আমি একসময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপরে ফেলেছি। এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পাটোয়ারি নামটা আমার হামজার। আমার আসল নাম জানি না আমি, দরকার নেই। শুধু আরও ক্ষমতা চাই, আরও। তাছাড়া আমি আজ আমি হতাম না। আমি হতাম না রিমি, তখন দেশে 90-এর গণ অভ্যুত্থান চলছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ তোলপাড়। আমাকে বলা হলো পড়ালেখা ছেড়ে দিতে। তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে, এই সমাজে নিজের বিশিষ্ট নামের ঝংকার তুলতে। ছোট লোক হয়ে মরার কথা তো ভাবতেও পারিনি কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। মেট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষই বিক্রি করে বাপের টাকায় জোগাড় করা ছেলেটা এত বড় ব্যবসা, এত বড় বাড়ি আর এত নাম কি করে কামিয়েছে, সেসব তোমাদের না জানলেও চলবে। কল্পনা করে নিও, শুধু জেনে রেখো, তুমি, তোমার পরিবার আমায় বাল দিয়েও নাড়ত না, যদি না সেই সব পেরিয়ে সব ডিঙ্গিয়ে আমি নিজেকে এই অবস্থানে দাঁড় না করাতাম। হামজা থামে, খানিক দম নেয়, এরপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছে আমি আর জয়। তোমার মতো লাখখানেক রিমি আর আর্মিনের মতো হাজারখানেক আর্মিন জয় হামজার পদ রুখতে পারে না, আর না ভাঙ্গন ধরাতে। এ পদ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত। না ছাড়বে, হয় মরবে। কেমন অপ্রকৃতস্থের মতো হাসে হামজা গা দুলিয়ে। অনেক ক্ষমতা কামানোর আছে, অনেক অনেক অনেক, যার অন্ত নেই, থাকবে না কোনো সীমা। এই অবধি পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি, সামনের পথে আরও রক্ত, আরও চিৎকার, আরও হাহাকার আছে। সেসবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর্ণা ধরে একটু সাহায্যের আশায়। আমার গর্ভধারিণী হয়তো এই লোকগুলোর মতো হাত পাতাওয়ালা কাতারেও ছিল না, অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেওয়া মানুষটা। আমি সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো, আর না আজ থামলে হবে। তুমি বিরোধিতা করো, আর্মিন করুক, জয় আর আমার পথ একটা। সেখানে গিয়ে অর্জন দুটো দুজনের। দুজনই অতৃপ্ত হয়তো চিরকাল, তবুও তৃপ্ততা। আমার থামার নয়, আমার ক্ষমতা লাগবে। আরও উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। হামজা বের হবার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল। আজ একটা জিনিস খেয়াল করলো, হামজার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি, যেন আঙ্গুল কেটে পড়ে যাবার থেকে রক্ষা করতে কোনো সময় তাতে সেলাই দেওয়া হয়েছিল। জয় বেরিয়ে গেলে অন্তু রিমির ঘরে গিয়েছিল। ওরা দুজন আজ রাতে ফিরবে বলে মনে হয় না। রিমি তখন উদ্ভ্রান্তের মতো বসা। অন্তুকে পেতেই গড়গড় করে সব বলে বোধহয় নিজের উপরে চাপামারি বোঝাটা নামায়। অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। পুরো বাড়ি নিস্তব্ধ। নিচ থেকে লোহার ধাতব শব্দ আসছে ভেসে। নীরবতা ভেঙে অন্তু প্রথম যেই কথাটা চট করে বলল, তাহলে তুলি আপু কে?
রিমি আরেকবার হতবাক হয়ে তাকায়। ব্যাপারটা তার মাথাতেই আসেনি। সে হামজার মুখে কথাটা শুনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল আর কিছু ভাবার ফুরসত পায়নি। অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না, যেন সে সবের ঊর্ধ্বে চলে গেছে। অন্তু জিজ্ঞাসা করে। আপনি হামজা সাহেবকে ভালোবাসেন কেন? রিমি অনেকক্ষণ চুপ করে থেকে বলে। মাঝে মধ্যে আমাদের বাড়িতে এই গুমরামুখ বিশালাকার লোকটা যেত। দোতলার সিঁড়ি থেকে বসার ঘরে দেখা যায়। কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে। একটা কথা বেশি বলে না, এদিক ওদিক তাকায় না। এমন শান্ত মানুষ রাগ হতো কেন জানি না। অথচ কোনো কারণ ছিল না, জানেন? আমি কি করে জানবো যে লোকটা বেশ জানে তাকে এক পুচকি মেয়ে ভুরু কুচকে দেখে। আবার এইটাও জানে কি করে চট করে চোখ তুলে এক নজর দেখলে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেওয়া যায়। দিল আমি কাচুমাচু হয়ে গেলাম। ভূত দেখলে যেমন পা ভারী হয়, ওই রকম আঠার মতো লেগে রইল পা জোড়া। মাঝে মধ্যেই যেত। যখন ঝন্টুবাদের বাসায় যেত আমি বাহানা করে যেতাম। অথচ কোনো একদিন এই গম্ভীর জলের মাছ লোকটা কি করলো জানেন? কানাঘুষা শুনলাম লোকটা প্রস্তাব দিয়েছে। বাড়িসুদ্ধ কেউ রাজি ছিল না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে। ঝন্টু বাবা আর মাঝার ভাইয়া দিয়ে দিলেন। আমি না করিনি। কেন করিনি কে জানে। ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ, কথা, চোখের চাউনি আর তার ঘরনির কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম জানেন। কোনোদিন বলিনি আমায় কিছু করতে, অথচ তখন বয়স ছোট ছিল। একটা টাগরা পুরুষ যে আমার স্বামী, তার তোয়ালেটা লুঙ্গিটা এগিয়ে দেওয়ার মাঝে যে শিহরণ আছে তাতে আমার বুক কাঁপতো। আমায় বলতো খাইয়ে দিতে। আমার ছোট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেবার সময় শিরা উপশিরা যে আন্দোলন তা আপনি বুঝবেন না আমরিন। লোকটা বাইরে গেলে তার অপেক্ষা করা, মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে গুটুসুটি মেরে শুয়ে থাকা, তার পছন্দের রান্না করা, তার ছোট ছোট ধমক। রিমি হু হু করে কেঁদে ওঠে। অন্তুর খুব হাঁসফাঁস লাগছিল। অস্থির সে কত রকমই তো হয়েছে। এরকম অস্থিরতা নয় সেগুলো, বিষাক্ত অস্থিরতা। সে বুঝবে না এগুলো। রিমি বলল, ঠিকই তো, এসব সে কেন বুঝবে? জয় আর তার মাঝে হতে পারে বিয়ের খোতবা পড়ে শরীয়ত মতে বিয়ে তো হয়েছিল। জয়ের খিদে পেলে কাছেও টেনে নেয়, জোর জবস্তি করে। তবে এইসব তো নেই তাদের মাঝে। অন্তু রিমিকে কান্নারত দেখে উঠে গিয়ে জানালার ধারে দাঁড়ায়। ঈশার নামাজ পড়ে মুসল্লিরা বেরোচ্ছে মসজিদ থেকে। অন্তু উদাস চোখে চেয়ে থাকে আলো আধারির গোধূলিতে। জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে, আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্ব ঘেন্না। লোকটা ভালোবাসতে জানে কিনা জানে না অন্তু, কারণ সে সুযোগ দেয়নি। তবুও জানে জয় অন্তুর উপর শুরু থেকে উদার। নয়তো অন্তুর গোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের? সুযোগ দেওয়া উচিত, একটু মায়ায় পড়া উচিত জয়ের। অনেকটা পড়লেও দোষ নেই। একবার জয়ের বেঁচে থাকার জগৎ সংসারে নিজেকে নিযুক্ত করার, অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত। সে জয়কে আবিষ্কার করতে চায়, তারপর বিচার করতে চায়। তুলির ঘরে গিয়ে অন্তু তুলিকে জিজ্ঞাসা করে। আপনার সাথে এবারের সম্পর্ক কি? তুলি হাসে। বের করে দিবে আমায়? ইচ্ছে অধিকার কোনোটাই নেই, জানতে চাই। জেনে কি? না জেনেও কিছু নয়, তবু জানা ভালো। আব্বুর অবৈধ মেয়ে? অন্তুর চোখ বুঝে, এটা বাড়ি না ডাস্টবিন, সবার ভেতরে দোষ। আর সব এক বাড়িতে চোট বেঁধেছে। অন্তুর জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আপনার নিজের মাকে চেনেন? তবুও হামজা আপনাকে ভালোবাসে, উল্লেখযোগ্য ভালোবাসা না যদিও। এই জন্যই কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এই বাড়ির কারো মাঝে কোনো হেলদোল ছিল না, এমনকি আপনার বাপেরও? অন্তুর মনে হয় সে নরকে এসে পড়েছে, যার অবস্থান সভ্য সমাজ থেকে অনেক দূর। সমাজে বা মানুষের ভেতর ভেতর বহু দৃষ্টিকটু শ্রুতিকটু ঘটনারা অবাধে ঘটে যায়। কানাকানি হলে বদনাম, নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেওয়া হয়। এই তো বাড়িটাতে সবাই একসাথে বাস করে, অথচ মনে হয় এটা কোনো হোস্টেলের হল যেন। একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার নয়।
অন্তু অবাক হতো, আজকাল সব কিছু যোগসূত্র খুঁজে পায়। তরু সাহানার বোনের মেয়ে, তুলির মা হুমায়ুন সাহেবের উপস্ত্রী, হামজা কোথাকারকে, আর জয়, একমাত্র জয় আর হুমায়ুন পাটোয়ারি এ বাড়ির কেউ না কেউ। রাত 11টার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায়। অন্তু বারান্দা থেকে দেখে সব আলো নিভিয়ে সশব্দে শাটার ডাউন করে যে যার মতো বিদায় নিচ্ছে কর্মচারীরা। মাঝরাত হয়ে আসে, অন্তু নামাজ পড়ে এদিক ওদিক পায়চারি করে। রাত 1টার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায়। রিমির মানসিকতা বিধ্বস্ত, তা সত্ত্বেও অন্তু বলে, চলুন ঘরটা দেখে আসি। খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে। খুব খারাপ কিছু? ভালোও না। তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছু। কৌতূহল বর্ষে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে। এরপর হাঙ্গামা হবে, আবার আবার ঝামেলা হবে। হবে না, আমি আর নাক গলাবো না, শুধু দেখবো। দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন। আমি নিজেও কিছু জানি না। তরু তুলির ঘরের দরজা আটকানো শুয়েছে, ওরা দুজন যায় চুপচাপ। রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোররুমের ডান পাশে দাঁড়ায়, উদাস স্বরে অন্তুকে বলে, আপনি যান, আমার ভালো লাগে না ওখানে যেতে। আপনারও লাগবে না। অন্তুর বুকে ধুকপুকানি ওঠে। হাতে শুধু একটা দেয়াশলাই, টর্চ আনেনি। কী বা দেখবে? খুব খারাপ কিছু দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কি? জয় বলে ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি থাকে। গোডাউন ওটা, লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ছমছমে, ঠিক পুরনো ভূত বাংলোর নির্জন করিডোরের মতন। লাইট জ্বালাতেই অন্তু চমকে উঠল। আজব লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায়। অন্তু কোনোদিনও জ্বালিয়ে দেখেনি, ভয়ও হচ্ছিল। সেখানে কোনো পাহারা নেই তো? না থাকার কি? হামজা জয় ঝানু লোক, আধারে লাল আলো আরও রহস্যময়তা তৈরি করছিল অকারণে। অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে। ওপাশে কারো আওয়াজ নেই, হয়তো পাহারা নেই। কেউ তো আসে না এদিকে। এ বাড়ির দোতলায় কেউ আসে না। বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ। তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটাও ধূপ করে ওঠে। আস্তে আস্তে দরজা ঠেলে সে চোখ ধাঁধিয়ে যায়। কবরের মতো অন্ধকার, আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে। হাত বাড়ায়, টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা। আশ্চর্য, পেছনের লাল আলো এক রত্তিও এই দরজার ওপারের অন্ধকার কাটাতে সাহায্য করছে না। অন্তুর এত বুক কাঁপছে কেন সে বোঝে না। নিজেকে ধমক দেয় একটা। সামনে কালগর্ভের মতো অন্ধকার, বদ্ধ বাতাসে কেমন একটা গুমোটে ভোটা আওয়াজ কানে বাজে। সেটা খুব বিশ্রী লাগছিল। কমপক্ষে 3-4 মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্যে। কিছু স্পষ্ট হলো না, তবে অন্ধকার চোখে সয়ে গেল। সামনে 2 কদম সমতল ভেবে পা রাখতেই পা ছিটকে যায়। চাপা এক আর্তনাদে আশেপাশের কিছু চেপে ধরার চেষ্টা করে, ধরেও ফেলে কিছু একটা। চুপ করে দাঁড়িয়ে থাকে। বুক দ্রিম দ্রিম করে ঢোল বাজাচ্ছে, যেন বুকে হাত রেখে ওকে থামানোর দরকার, নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে যে তার গতি বেড়েছে। পায়ের অনুভবে টের পায় সে কোনো সিঁড়ির উপর দাঁড়িয়ে এবং হাতে ধরে আছে দুপাশের হাতল। অন্তু অবাক হয়, এটা সে কোথায় নামছে? পাতালে? কবরখানা? তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে। তাহলে এই সিঁড়ি নেমে কোথায় যায়? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়। নিচতলায় ওয়ার্কশপ, সে তাহলে যাচ্ছে কোথায়? ওয়ার্কশপে? তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক। অন্তুর রাগ হয় নিজের উপর। এক মুহূর্ত দৌড়ে ফিরে যেতে পা টানে। তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে, চরম ভয়, এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে। গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল, একটা অজানা ভয়ও হতে পারে। আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে সিঁড়ি যদি নিচে নেমে যায়, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে। এটা নিচতলার গুপ্ত সিঁড়ি। বাড়ির সামনে যে সিঁড়ি দিয়ে উপরতলা আসা হয় সেটা মুখ্য। এটা গৌণ একটা রাস্তা। বাগানের সেই লোহার গেটের কথা মনে পড়ল। তাহলে ওটা কি? ওটার পেছনে কি আছে? এক সিঁড়ি পিছিয়ে সে দুপাশে দেয়াল হাতিয়ে বাতির সুইচ টিপল। ঢালাই সিঁড়ি, দুপাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাঁশ, ঢালাই যন্ত্রপাতি, চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে, সেসব। অন্তু তবু নেমে যায়। কোনো আগ্রহ পাচ্ছিল না। এখানেও সুইচ আছে, আলো জ্বালায়, কিন্তু সিঁড়ি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা ওয়ার্কশপ নয়, দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইটে গাঁথা, পুরো কাঠামো তৈরি, তবে প্লাস্টার রং কিছুই নেই, ফেলে রাখা হয়েছে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে মেরে উঠছিল। লাইটের অল্প একটু আলোকিত হয়েছে, বাকিটা সেই রকম কবরস্থানের মতোই নিস্তব্ধ, অবরুদ্ধ। রাত বাড়ছে প্রকৃতিতে। অন্তু আচমকা বিদ্যুতের শক খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়ায়। একদম বাচ্চা কাচ্ছে, একজন নয় অনেকে যেন। ভৌতিক সেই স্বর এত করুণ, শরীরে কাটা দিয়ে উঠে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ। অন্তু পাগলের মতো এগিয়ে যায়, গা ঘেমে ভিজে উঠেছে। চুলের খোপা খুলে কোকড়ানো লম্বা চুলগুলো পিঠ ছড়িয়ে
যাওয়ার আরও গরম লাগছিল। খটাং করে একটা আওয়াজ হয়, তার পা কিছুতে বেঁধে। কান্না থেমে যায়, অন্তু থমকায়, আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়, দিয়াশলাই জ্বালায়। রুমে কিছুই নেই, বালির মেঝে, ইটের দেয়াল। অবাক করা বিষয় হলো জানালা নেই রুমের। অন্তুর মনে হচ্ছিল পিছনে বুঝি কেউ আছে, সে একা নয়, এত আধার। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটছিল, সাহস সবটুকু কোথাও বিশ্রাম নিচ্ছে যেন। শরীরে জোর পাওয়া যাচ্ছিল না আর। মৃত্যুপুরীতে এসেছে সে। পুনরায় এই ভাবনা মানসিকতাকে পুরো সম্মোহনগ্রস্ত করে রেখেছে। এক একটা রুম পেরিয়ে এসে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে। বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমটায় উকি দেয়, দেয়াশলাইয়ের আলোয় এ রুমের সুইচ পেল। আলো জ্বালাতেই 2 কদম পেছায়। বিশাল কক্ষ, কমপক্ষে 20 হাত দৈর্ঘ্য ও 15-16 হাত প্রশস্ত বিশিষ্ট। ঘরে বিশাল বিশাল লোহার খণ্ড, দণ্ড, কী সব মেশিনপাতি, বিম, সারি সারি সব সাজানো, যেন লোহার খনিতে চলে এসেছে সে। আবার আসছিল সেই কান্নার আওয়াজ, অথচ কেউ নেই কোথাও। পশমগুলো অবাধ্যের মতো খাড়া হয়ে আছে, পা জড়িয়ে আসা আড়ষ্টতা। অন্তু তটস্থ হয়ে উঠে, বাচ্চা কাচ্ছে আবার। বিশাল এই কক্ষটিতে 15 ওয়াটের একটি মাত্র হলদে বাতি জ্বলছে, একাংশ আলোকিত, তাতে তাও সামান্য। অন্তুর শরীরে লোম কোপে কাঁপন উঠে, তবু সে গভীরে হারায়। এগিয়ে যায় সামনের দিকে। দুপাশে লৌহখণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা। কক্ষের শেষটায় ফাঁকা, মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে। এদিক ওদিক তাকায় অন্তু। এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে। অন্তুর বিশ্বাস হয় না। বোধহয় চোখে ভুল দেখলো, ছিটকে পিছিয়ে যায়। মানুষের কাটা হাত, কোনো ভুল নেই। অন্তু এগিয়ে যায়, হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না। আজ তার সব সাহস তলানিতে জমেছে। কেটে নেবার স্থান থেকে চুইয়ে পড়া রক্ত, ছিঁড়ে আসা শিরা উপশিরা থকথকে। কষানিগুলো শুকিয়ে গেছে। পুরুষের হাত, হাতের কবজিতে ঘড়ি, আঙ্গুলগুলো থ্যাতলানো, তাতে রূপার আংটি এখনো আছে। অন্তুর বমি আসে, চোখ দুটো ঘোলা হয়ে ওঠে। সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালকায় লোহার পাতের উপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙ্গুলের অস্থিসন্ধিগুলো ছুটিয়ে দেওয়া হয়েছে। এভাবে হাতটাকে থ্যাতলানো হয়েছে। লোকটা কতটা চিৎকার করেছিল, করেনি বোধহয়। কাপড় গুজে দেওয়া যায় মুখে, অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে? অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না। সে মার্ডার তো দেখেছে, হামজা সীমান্তকে মেরেছে, আগন্তুক হুমায়ুন পাটুরিকে মেরেছে, তখন কষ্ট হয়নি। কারণ কি? ওই 2 ভিকটিমের পাপ গাঢ় ছিল তাই। এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না? অন্তু উঠে কোনো মতে। কয়েক পা এগোতে বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে। এত বিশ্রী গন্ধ কিসের? অন্তু অবাক হয়ে চেয়ে থাকে। লোহা গলানোর বিশাল বিশাল অনেকগুলো চুল্লি। বাইরে থেকে ওয়ার্কশপে এতটা বড় লাগে না যতটা এখানকার যোগান। তা বড়, তবে এতটা না বোধ হয়। আশেপাশে বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে। ফ্রেমগুলো অস্ত্রের, ধাতব গলন ঢেলে লৌহ অস্ত্র বানানো হয় সেসবে। তার পাশে গলিত মাংসপিণ্ড, মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে। মানবদেহের আকার নেই সেসবে। অন্তু শক্ত করে নাক চেপে ধরে অন্যায়, তাতে শ্বাস আটকে আসে। তবু গলিত মাংস, পচার গন্ধ নাকে মুখে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসে কুকড়ে উঠেছে, তাতে ছত্রাক বাসা বেঁধেছে। আরও ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মানবদেহের সহনশীলতা কতই বা কম বেশি 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে। গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র, যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় ধাঁচে। ঝলসানো মাংস পচেছে এখান থেকে। আচ্ছা, এখানে কি কর্মচারীরা আসে না, শুধু জয় আর হামজা আসে? আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকটার বেশি বাকি, পুরোটা অন্ধকারে ছেয়ে আছে। অন্তু সুইচ খুঁজে, তার শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠেছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজটা কঠিন অস্থিরতার জানান দিচ্ছে। অন্তুর দেয়াল ঘেঁষে বসতে চায়, পারে না। পাশেই মানুষের ঝলসানো মাংস, হাড়, চুল, কাটা হাত। জাহান্নামের মতো আগুন জ্বলার চুল্লি পড়ে আছে। ফায়ার পাইপগুলো কালশিটে ধরা। মেটাল বার্নার মেশিন এখানে কেন? অন্তু বুঝল না। বড় কোনো কারবারের গোডাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় হয়তো। অন্তু চোখ বুজে থাকে কিছুক্ষণ। নিস্তব্ধ চারিপাশ, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই। এই বদ্ধ ধাতব বেষ্টনীর মাঝে দম ঘুরছিল খুব। আবারও আচমকায় অন্তুর মনে হলো সে ছাড়াও আরও কেউ শ্বাস ফেলছে। কেউ নয়, কারা বুঝি? অনেকের শ্বাসের আওয়াজ, আটকে থাকা শ্বাসের আওয়াজ। কারা বোধহয় দেখছে ওকে জলজলে চোখে, কিন্তু তাকে দেখে চুপটি করে আছে। শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায়। আবারও অস্ফুটে স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ঝনঝন করে ওঠে। একবার গলা চিরে আওয়াজ বেরিয়ে যেন থেমে গেল। কেউ বুঝি চুপ করালো, মুখ চেপে ধরে। বিশাল এক গুমট আলো, বাতাসহীন কক্ষ। টিমটিম করে হলদে আলো জ্বলছে। এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো। রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যে আওয়াজে কি কানে যেত? জয় তখনই ওকে ভেতরে ডেকেছে, যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দায় আর। অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমত একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেক পায়ের নগ্নতালু ভেদ করে বিঁধল। কমপক্ষে 1 ইঞ্চি। অন্তুর মাথার চাঁদি ঘুরে ওঠে। তীক্ষ্ণ আর্তনা দিয়ে কুঁজো হয়ে পড়ে অন্তু। দাঁতে দাঁত আটকে একটানে লোহাটা টেনে বের করে।
গলগল করে রক্ত বেরিয়ে আসে, যেন টাপের পানি ছাড়া হলো। আবারও পা চালায় বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসে পায়ের ত্বক ছিঁড়ে ফিরে যায়। সে থামে না, পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা, যন্ত্রণা। অনেকটা এগিয়ে গিয়ে 3-4টা কাঠি একসাথে জ্বালায়। বেশ কিছুটা আগুনের বহরে সাদা সমারোহ চোখে ভেসে ওঠে। ঠিক বুঝে ওঠার আগেই কাঠের আগুন আঙ্গুলে এসে লাগায়, কাঠি ছেড়ে দেয় অন্তু। এগিয়ে গিয়ে সুইচ দাবায়। আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে, মৃদু আলো, সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল। সামনে এক সারি সাদা। অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে। পালা ধরা মানুষ, তারা সব ছোট মানুষ। 5 বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ বছর 15-র বেশি নয়, একটারও বয়স। গায়ে সাদা পাঞ্জাবি, সবগুলোর মাথায় টুপি। 5 কলির কাউমি মাদ্রাসার টুপি পরা, জরাজীর্ণ হয়ে আছে সবগুলো। অন্তুকে দেখেই তারা সমস্বরে চেঁচিয়ে ওঠে, আরো জড়িয়ে বসে। এখানেও বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে, কাঁদতে দিচ্ছে না। চোখে মুখে কিসের ভয়, পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা, সে কি নিদারুণ অসহায়ত্ব। ছোট্ট ছোট্ট মানুষ ওরা, এই মৃত্যুপরীতে কি করছে তারা বিস্ফোরিত চোখে দেখে। রোজ যে নারীটি তাদের 24 ঘন্টায় একবার খাবার দিতে আসে সে নয়, এ তো অন্য কেউ। কে? রানী গোলাপি লম্বা কামিজের সাথে চওড়া একটা হালকা গোলাপি ওড়না জড়ানো শরীরে, হাতে দিয়ে আসলাই, ঘামে ভেজা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা। অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে ওঠার মতো। চোখ দুটো গভীর, ঘন পাপড়ি, অলস ঝাপটানিতে আত্মবিশ্বাস, অল্প বিস্ময়ে কিছুটা হতাশ। আর ওরা আরও জড়িয়ে বসে, আরও জড়সড় হয়ে। ছোটগুলো চোখের পানি শুকায়নি, অনবরতই কাঁদে ওরা। বড় যারা একটু ছোটরা ওদের জাপটে ধরে বসে আছে। মুরগির বাচ্চাগুলোর মতো ওদের পাখার নিচে আশ্রয় চায় বোধ হয়। কবরখানার চেয়েও ভয়ানক এই অবরুদ্ধ কুঠুরিতে যে তিমির আধার, তাতে আটকে আছে এরা। কেউ কাউকে দেখতেও পায়নি বুঝি। দিনেও আলোও আসে না সেখানে। ছোট্ট এক পুচকে মাথার এলোমেলো টুপিটা ঠিক করে কোনো মতে অন্তুকে বলে, একটু পানি দেবে? পানি? পিপাসা, আমি একটু পানি খাবো। অন্তুর বুকের ভেতরটা এক মোচড়ে ওলটপালট হয়ে ওঠে, ধপ করে বসে পড়ে মেঝেতে। ওরা পানি চায়, ওরা পিপাসার্ত, ওরা ছোট্ট ছোট্ট মানুষ। পায়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে থেকেও অন্তু নিজের রুম, পা, ব্যান্ডেজ, আশেপাশের কিছুই যেন দেখছিল না। চোখের সামনে পর্দা পড়েছে, আলো আধারের ভিড়ে হলদে বাতির টিমটিমে আলোর পর্দা। রিমি জ্বর মেপে গেছে 103 ডিগ্রি ফারেনহাইট। মাঝে মাঝে কাঁপুনিতে জ্বরের তোপ বাড়ছে, চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে। সেসব গায়ে লাগছিল না অন্তুর, সে যেন অচেতন এখনো। কিভাবে রুমে এসেছে তা ঠিকমতো মনে পড়ছে না। রিমি ধরে এনেছিল এটুকু মনে আছে আবছা করে। ওরা পানি চাইছিল, অন্তত পানি নিয়ে যায়নি। সে সামনে বসে পড়েছিল আস্তে করে, দেহটা থরথরিয়ে কাঁপছিল। ওদের চোখে মুখে সে কাতর আতঙ্কিত চাহনি। অন্তুর শরীরটা নেতিয়ে পড়তে চায়, জিজ্ঞাসা করতে জিহবা সরে না। তোমরা কারা? এখানে কেন? অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করেছিল। তোমরা কি মাদ্রাসায় পড়ো? হাফেজিয়া মাদ্রাসায়? একজন মাথা নাড়ে সায় দেয়। অন্তু আবারও চুপ। সে এ বাড়িতে এসেছে মাস কয়েক হলো। প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর, জয়ামির যেদিন রাজধানী থেকে ফিরল সেই শেষ রাতে। এরপর বহুবার শুনেছে, এদিকে আসা যাওয়াও দেখেছে ওদের। সেদিন এদের ধরে আনা হয়েছে ঢাকা থেকে ফিরে। রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করছে এরা। তোমাদের কবে আনা হয়েছে এখানে? কয়েকদিন আগে। অন্তু ভাবে, তাহলে তখন তাদের কান্নার আওয়াজ অল্প স্বল্প উপরতলায় যেত। এদের আগেও আরও আনা হয়েছিল। আজ প্রায় 2 সপ্তাহ যাবৎ জয় হামজার পায়ের সুতো ছিঁড়েছে। রাত দিনের ঠিক নেই, ছুটছে ওরা। অন্তু উঠে দাঁড়াতে চায়, পা টলছে, অসহ্য যন্ত্রণায় অসাড় হয়ে এসেছে পাটা। শক্তি নেই চলার, চুপচাপ বসে থাকে শ্বাস আটকে। বাচ্চাদের মুখে আতঙ্ক কমেছে। অন্তু জিজ্ঞাসা করে, তোমরা কারা? বয়স 15-র মতো একটা ছেলে, দৃষ্টি অস্তমিত, তবু দৃঢ় স্বরে জানায়। শিবিরের ছেলে আমরা। কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত। নাম কি তোমার? আব্দুল আহাদ। তুমি হাফেজ? হ্যাঁ। কয় পাড়ার? কোরআন কয় পারা? অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে। প্রথম থেকে ওকে লক্ষ্য করছে অন্তু। চোখে ভয় নেই, আর সবার মতো সেই যেন সবার জন্য চিন্তিত। অন্তু বলে, 30 পাড়া। আমি সেই 30 পারা কোরআনের হাফেজ। তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো? জানবো না কেন? কেন? ওরা ভয় পায় আমাদের। ওরা ভয় পায়? কিসের ভয়? অন্তু একটু অবাক হয়। আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব, ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে, কিন্তু আমাদের মারলে আমাদের আর্মিরা দুর্বল হয়ে পড়বে। তারা দুর্বল হচ্ছে না? কারাগারে পুরে দেয়, ফাঁসি দিয়ে দেয়, গুম করে দেয়, ট্রাক ভরে তুলে নিয়ে যায়, গুলি করে মেরে রক্ত ধুয়ে ফেলে। দুর্বল হয় না আবার? এত কিছু করেছে, কী বা করতে পারছে? অন্তু চুপ করে বসে থাকে। আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার। দাড়ি গোফের রেখা দেখা দিয়েছে, তবে মুখটা কচি। সেই কচি মুখে এত সব ভারী কথা, ধর্মবিশ্বাসের শক্তি, সৃষ্টিকর্তার প্রণীত বাণী, বুকে ধারণের শক্তি। অন্তু ভাবে,
সবাই তো ভালো হয় না, টুপিদারি পরা সবাই ভালো না, নামাজি সবাই ভালো না, হাফেজও সব ভালো না, কিন্তু বাকিগুলো অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে 100-তে কয়টা ভালো আছে? বর্বর মূর্খ অসভ্য জানোয়ার এক একটা। কিন্তু এদের মাঝে যদি 90 জনকেও খারাপ ধরা হলো, বাকি 10টা? এরা কি 10 জনের নৈতিকতা জানে না? যত যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, যারা এখনো পাপ করেইনি তাদের জান নিয়ে খেলাপাতি খেলার অধিকার কি দিল স্বৈরাচারদের? ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে? হাজারো মায়ের বুক খালি করে ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধ মুক্ত করে ফেলেছে এরা। তাহলে দেশে যা সব ঘটছে তা এদের মরা আত্মারা উঠে এসে করছে? বাকিরা বেহেশতের দূত হবে, তাই পলাশরা কোথায়, রাজনরা কারা? এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয়। অন্তু ভাবনা ছেড়ে উঠতে চায়। আব্দুল আহাদ চোখ নত করে রেখেছে। অন্তু জিজ্ঞাসা করে, তুমি মরতে ভয় পাও না? ভয় পেলে কি মরণ মাফ? অন্তুর এই কথার কি জবাব দেবে? জিজ্ঞাসা করে, এসব কে শিখিয়েছে তোমাদের? কে শেখায়? মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাই যাই, খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরছে। ওকে, খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরেছে, পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে। ওরাও তো মরবে, তারপরেও পালানো হয় আমাদের। ভয় করে লাভ কি? সবাইকে এখানেই আনা হয়েছিল? এরা ছাড়া কি আর লোক নাই? কত লোক ওদের। সহপাঠীদের চিৎকার আর অসহায়ত্ব এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরে যাবে না দেশের ক্ষমতাধর স্বৈরাচার? মানুষের দীর্ঘশ্বাস, অবিচার, অধিকারহীনতা, রাহাজানি, হাহাকার কতদিন? অন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উত্তেজনায় ফেটে পড়ছিল। এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আব্দুল আহাদ এগিয়ে আসে। অন্তু চমকায়। দেখি, পা দেখি। অন্তু তাকায় আব্দুল আহাদের দিকে। চোখের দৃষ্টিনত, মুখটা গম্ভীর। তার জোব্বার প্রান্ত ছেঁড়া ঝুলছিল, তা টান দিয়ে ছিঁড়ে নিয়ে অন্তুর পায়ে বেঁধে দেয়। অন্তু পায়ে হাত দেয়া থেকে বাধা দিলে বলে, আমি তো ছোট আপনার, কিছু হবে না, বেঁধে দেই, রক্ত পড়ছে। বাধা শেষ হলে বলল, এই অসময়ে কেন এসেছেন জানি না, আপনি কে তাও জানি না। ও একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে, পানি আনেননি? অন্তুর বুকে শুল বিঁধল বোধ হয়। পানি আনেননি বাক্যটা ফলার মতো বেঁধে বুকে। অন্তু ঝাড়া মেরে উঠে পড়ে। আব্দুল আহাদ ওকে ধরতে হাত বাড়িয়েও গুটিয়ে নেয়। অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা। ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ছোট ভাই তো তুমি আমার, হাত ধরলে কি? মলিন হেসে বেরিয়ে আসে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বড় ঘর পার হতেই অন্তুর দম বেরিয়ে যাচ্ছিল। পা দুটো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অন্তু যখন দোতলায় ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল, রিমি হাই হাই করতে করতে এগিয়ে আসে। কি করছেন আমরিন? পাগল হয়ে গেছেন? ওদের একবেলার বেশি পানি বা খাবার দেওয়ার হুকুম নেই। কার হুকুম নেই? আপনার নরকের দেবতা স্বামীদেবের? তা নাই থাকতে পারে, আপনিও পতিভক্তা নেওটা মেয়ে হতে পারেন, কিন্তু জানেন তো আমি খুব পাপিষ্ঠা আর স্বামীর অবাধ্য অভিশপ্ত একজন স্ত্রী। আমার এসব মানার কথা নয়। আপনি বুঝতে পারছেন না, প্লিজ। এ বিষয়ে আর কিছু শুনতে চাই না। আজ যদি বাধা দেন তো সুযোগ পেলে আপনাকেও ছাড়বো না। আর আমার বিশ্বাস সুযোগ আমি পাবই। অন্তুকে তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতো লাগছিল, যেন তাকে বশ করা হয়েছে। জয় একগাদা বিস্কিট, কেক ইত্যাদি খাবার দাবার এনে ঘরে রাখে। অন্তু সেই সব এবং পানি ও টর্চ নিয়ে খুঁড়িয়ে নিচতলায় পৌঁছায়। ওরা খেতে চায় না, শুধু ওদের পানি চায়। বুক চৌচির পিপাসায়। অন্তু খাওয়ায় ওদের। ওদের হাত বাঁধা নেই, তবু সম্ভব নয় ঘুটঘুটে অন্ধকারে উঠে এসে সুইচ কুচে বাতি জ্বালায়। অন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে। পায়ের ব্যথায় মাথা ফাঁকা হয়ে আসছিল। বড় ঘরের বাইরে বিস্তৃত ফ্ল্যাট, নোনা ধরেছে ইটের গায়ে। কোথাও খানিক আলোর দিশা নেই। খসখসে ঢালাই মেঝে হল গ্রাউন্ডটাতে, তাতে পায়ের চামড়া খসে আসছিল, যেন এক পা ফেলতে পারছিল না। যেদিকে তাকায় অন্ধকারে সমুদ্র ঢেউ খেলছে। রাত শেষের দিকে দুর্গের মতো দরজা জানালাবিহীন কুটুরি, টর্চের আলো সামনের দিকে সরু হয়ে পড়ছিল। তাতে আরো গা ছমছম করা পরিবেশ তৈরি হয়েছে। কারো পায়ের শব্দ পায়। অন্তু থমকে দাঁড়ায়। তার পেছনে কেউ হাঁটছে, তার সাথে পা মিলিয়ে। চোখ বুজে শরীরের শিরশিরানি অনুভব করলো। পিছনে ফিরে তাকানোর সাহস হয় না। কেউ খুব কাছে আসছে, এগিয়ে এসে দাঁড়াচ্ছে। এরপর ফিসফিস করে অন্তুকে বলে, আপা, আমি আব্দুল আহাদ, ভয় পাবেন না। অন্তু আব্দুল আহাদের হাতটা চেপে ধরে শ্বাস ছাড়ে, বলে, তোমাদের কোন পথ দিয়ে নিয়ে আসা হয়েছিল তাতে কি? শুনি। চোখে পটি বাঁধা ছিল, মুখে কাপড় গোজা ছিল, গভীর রাতে আনা হয়েছিল এটুকু আন্দাজ আছে। আপনি এখানে কেন আসছেন আজ বারবার? তোমার খারাপ লাগছে? গম্ভীর হয়ে রইল আব্দুল আহাদ। জবাব দিল না। দুজন মিলে ঘুরে ঘুরে দেখে পুরো ফ্লোরটা।
এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো কেসে ভরা। উটকো গন্ধে নিঃশ্বাস নেওয়া দেয়। একটুও পা দেবার জায়গা নেই মেঝের কোথাও। আব্দুল আহাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভৌতিক ঠেকছিল। নিস্তব্ধ বদ্ধতায় অন্তুর কাছে এত মদ, এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল এখানে রাখা আছে। টর্চের আলো শুরু হয়ে পড়ে। সেভাবে অন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘরটা দেখে ফিরে আসতে উদ্যত হয়ে আবারও ঘুরে তাকায় চট করে। আব্দুল আহাদ শুধায়। কি? অন্তু মেঝেতে রাস্তা খুঁজে। মদের বোতলের কেসগুলো গিজগিজ করছে। ঘরের পশ্চিম কোণার দরজা একটা লোহার দরজা। অন্তু নিঃশব্দে কেস সরাতে চায়, টুকটাক শব্দ তবু হচ্ছিল। অন্তু আব্দুল আহাদকে দাঁড় করিয়ে রেখে নিজে এগিয়ে যায়। লোহার ভারী দরজা চাপানো। অন্তু তা খুলে ফেলে আস্তে করে, ঠিক যেন বেকারির কারখানার মতো। অস্তমিত সূর্যের মতো জ্বলজ্বল করছে ভেতরটা। কড়া পাওয়ারের হলদে লাইট। অন্ধকারে লাইটের আলোতে গুমটে মারা অবরুদ্ধ ঘরটাকে দেখে অন্তুর আনন্দই হলো। সে জীবিত চোখে নরক দেখে নিল। বেকারি কারখানার তন্দুরিগুলো যেমন আগ্নেয়গিরি লাভার মতো জ্বলে, ঠিক তেমনি তিমির অন্ধকারে হলদে আলো সেরকম পরিবেশ তৈরি করেছে। সেখানে মহিলাদের এক ঝাঁক নজরে আসছে। তারা অবাক হয়ে অন্তুকে দেখে। শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা, একে অপরের গায়ে ঢলে পড়ে বসে আছে তারা। তাদের সবার শরীরে এক টুকরো করে সাদা কাপড়। যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে, ঠিক সেভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও। এরাও পলাশের হোটেলের মাল সবগুলো। অন্তুর শরীরটা ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে। ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি। সে দেখত এই নারকীয় পরিবেশ। অন্তু বাখারা হয়েছে তাকে। সে টেরই পেয়েছিল না ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুটুরিতে আরও প্রাণের অস্তিত্ব আছে। অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে এইসব লেওয়াজের কারণে কি পলাশ ও হামজা জয় একে অপরের দলকে এত সমীহ করে চলে। গাঢ় কারবার বন্ধন। এজন্যে যত যাই হোক, যেমন আগুনই দপদপ করে জ্বলে উঠুক, মোটেও তারা একে অপরের দলকে হিট করে না। সন্ত্রাসবাজ, রাজনীতিবিদ, স্বৈরাচার, নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিকে। দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন। সেই আগুনের আজ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিৎ। অন্তু জ্বরের ঘরে বেশি ভাবতে পারে না। অবচেতনায় লুপ্তপ্রায় হয়ে পড়ে থাকে। জয় এলো রাত 12টার দিকে। তার চোখ মুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা ঝকমক করছে। পরনে সিলভার রঙা ডেনিম, হাই বুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকলো। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে। ফ্রেঞ্চ কাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমে অন্তুর দিকে তাকায়। ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি, জ্বর বাঁধিয়ে বসে আছো। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। সুর করে গাইল শেষটুকু। কথা শেষ করতে না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল, এত জোরে ঘর কাঁপিয়ে হেসে উঠে হো হো করে অন্তু চোখ খুলে তাকালো। হাসির তোরে নুইয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দরাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পড়তে পড়তে বলে, আমাকে কি তোমরা নিজের উপর থেকে কনফিডেন্স কমাতে দিবে না? হ্যাঁ, শালা যা ভাবো তা হয়ে বসে থাকে, যা আন্দাজ করি তা আলবাত ঘটে যায়। খালি ভাবা দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুঁড়ে উড়িয়ে দিল। প্রচুর গরম লাগছে। দরজাটা লক করে এসি অন করে অন্তুর সামনে এসে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাঁজ করে কপালে ও গলায় হাত রেখে আস্তে করে বলে, তা ঘর এলি, অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে? অন্তু চোখ খোলে না। জয় মাথায় হাত বুলিয়ে দেয়। অগোছালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞাসা করে, এত জ্বর বাতালে কি করে? ওষুধ খেয়েছো? অন্তুর চোখের কোণা দিয়ে পানি পড়ছিল। চোখ জ্বলছে। জ্বর এলে চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আঙ্গুলের ডগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাতের খণ্ডে? কতক্ষণে কেটেছে? ওদের কেন ধরে এনেছেন? তিত্তির করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাজা কোলে করে তুলে বিছানার এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর বুকটা তার বুকে গোজা। মুচকি হাসে আনমনে। খুব সুখ সুখ লাগছে। হাজারো পাপের মাঝে কখনো সখনো পাপকে অবহেলা করতে সে গান গায়, গিটার বাজায়, আরও কত কি করে। আজকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায়। আড়াআড়ি শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞাসা করে, ডাক্তার আনবো? এসেছিল। কি বলেছে? ওষুধ দেয়নি? দিয়েছে। খাওনি কেন? অনেকক্ষণ ধরে পানি ঢাললো জয়। জ্বর খানিক নামলো কিনা বোঝা গেল না। তবে কপাল ও মাথাটা ঠান্ডা হলো। জয় লুঙ্গির উপর গলায় এক লাল টকটকে গামছা ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায়। কী সব হোটেলের খাবার কিনে আনে। অন্তুকে খাওয়াতে চায়। সেই রুচি বা মানসিকতা নেই অন্তুর। জোর করে ওষুধ খাওয়ায়, সাথে একটা ছোট্ট স্লিপিং ড্রাগও। সারা রাত অচেতন ঘুমালো অন্তু। তার হুঁশ নেই।
জয় চেয়ার টেনে নিয়ে নিজের বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘন্টার পর ঘন্টা। কিউব মেলায় আনমনে। বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটাতে, যে মুখখানা একদম কুঁচকে গেছে। শেষ রাতের দিকে নিচতলার বড় ঘরে যায় একবার, সব ঠিকঠাক, খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে। জয় হাসলো তা দেখে, বাচ্চারা ভয় পায় জয়কে দেখে। সেখান থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল, মাথাটা গরম হলো, সব এলোমেলো করে সাজানো। অন্তু অত সব বোঝেনি, মদের কেস সাজানো হয়েছে এখানে ক্রম অনুসারে। সে তো চেনে না, উইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভদকা ইত্যাদি মাফিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। মহিলাদের ঘরে ঢুকবার পথ পেছন দিকে, ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার ফটক পেরিয়ে। এদিক দিয়ে ঢুকতে হয় ওই কক্ষে। অন্তু জানে না। মহিলাদের কামরায় আওয়াজ যেতেই ওরা থরথর করে কেঁপে ওঠে। ঢালাই মেঝেতে চামড়া স্যান্ডেলের আওয়াজ, সাথে খোলা বেল্ট ঘেঁষে আসছে। এই আওয়াজ চেনে তারা। জয়ামি সাদা লুঙ্গির কুচি উঁচিয়ে ধরে এগিয়ে আসছে। লোকটা কিছু বলবে না, তাকাবেও না, তবু জয়কে ওদের চরম ভয়। ঘেন্না করে ভীষণ, ঠিক ডাস্টবিনে আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকেও অতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয় ওদের করে। ওরা সব একসাথে জড়সড় হয়ে দাঁড়ায়। জয় নাক কুচকে দেখে চারিদিকটা। একটাবারও ওদের অর্ধবস্ত্রে অনাবৃত দেহটার দিকে তাকালো না। তার রুচি ভালো। যারা শরীরে ঢেকে ঢুকে রাখে, সম্মানবোধ আছে তাদের প্রতি তার আগ্রহ আসে। যারা খুলেই রেখেছে তাদের আবার দেখার কি আছে। সস্তা দেহ, সস্তা মেয়েলোক, এইসব ধারণায় বিশ্বাসী জয় আমির পলাশের কাছে দারুণ খাতিরের লোক। মাঝে মধ্যে হোটেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে অভ্যস্ত মেয়েরা, অথচ শখ মিটলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবার এই নোংরা স্বভাবের জন্যে ওর কাছে কোনো মেয়ে যেতে চাইতো না। বিয়ের পর ধীরে ধীরে যাওয়া বন্ধ তার। তার রেস্ট্রিকশন বহুত। প্রথমত কড়া নিষেধ হলো, তাকে কোনোভাবেই চুমু খাওয়া যাবে না, এছাড়াও জড়িয়ে ধরা যাবে না, গা ঘেঁষা যাবে না, নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না। মেয়েলোকের বেহায়াপনা আর ঢঙে জয়ের গা জ্বলুনি রোগ আছে। সে নিজে যা করবে সেইটুকুই। এই নিয়ে পলাশ খুব হাসি মজা করত। একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে জাপটে ধরে চুমু খেয়েছিল। এক থাপ্পড়ে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেবার রেকর্ড আছে জয়ের। এসবে হোটেলে ভীষণ হাসাহাসিও লেগে যেত। মেয়েরা জয়কে ভীষণ ভয় পায়। যারা একটু লজ্জা পায়, সংকোচ থাকে ভেতরে, নতুন আসে, তাদের দেয়া হতো জয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞাসা করলো, কেউ এসেছিল তোমাদের কাছে? এক মাগে ছিল, কেডা জানি দীক্ষা গেল আমারে সকলে। আর রেহাই হলো না। জয় ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালীটা চিপে ধরল দুই আঙ্গুলে। আমার বউ সে, তোমার মতো স্লাইড না। বল, কে বলেছিল? বল বল, আমার বউ ওটা। বল, কথা বল, শালি খাঙ্কের চেংড়ি। বল, কে ছিল যেন? স্পিক আপ। আপনার পত্নী। কথাটা উচ্চারণ করতে গিয়ে গালে রক্ত উঠে যাবার উপক্রম হলো মেয়েটার। সেখান থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজালো। দুটো রামের বোতল নিল নিজের জন্য। আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে রাজধানীতে। বড় ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো। হামজা দেখলে পাছে রেগে যাবে, জয়কে দুর্বল ভাববে। বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই। বউকে লাই দেওয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না। অন্তু তখনও ঘুমাচ্ছে। খানিক বাদে ফজরের আজান হবে। খুব গরম লাগছিল বড় ঘর থেকে ফেরার পর। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতে দেখলো তরু খাবার বাড়ছে। মেয়েটার অভ্যাস কাটেনি, অথচ কথা বলে না। জয় নিঃশব্দে খাবারটা নিল। ভাত একটু কমিয়ে রাখলো, খিদে নেই তো খুব একটা। তরুকেও কিছু বলল না। তাকে সকলেই ঘেন্না করে, তরু খালি করতো না, এখন সেও করে। তাকে ঘেন্না করা এক প্রকার বিধান। মেয়েটা বিধান লঙ্ঘনে ছিল। এতদিনে লাইনে এসেছে, চুপচাপ চলে এলো ঘরে। আজ মনটা ভাল লাগছে খুব। অল্প খাবারের মাঝেও পুরোটা খেতে পারল না। বমি আসছে, ঘুম নেই চোখে। বোতল খুলে নিয়ে বসলো। শরীরটা ঝিমিয়ে আসছে। লুঙ্গি গুটিয়ে চেয়ারের উপর গা হাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকলো অন্তর ঘুমন্ত মুখটার দিকে। নেশা হয় অথচ মাতাল হয় না সে। মদও ভালো লাগছে না। জীবনটা ঘনিয়ে আসছে, বেশি দিন নেই। তাতে খুশি খুশি লাগে, আবার দুঃখ ঘিরে ধরে। আরমিন যা করছে তা ঠিক। অন্তর চরিত্র এবং ভবিষ্যতের সম্ভাবনার সাথে খুব যায়। তবু সাবধানতার মার নেই। জেদ বেশি মেয়েটার। জয় তাকিয়ে রইল, চোখ ফেরাতে ইচ্ছা করে না। মুচকি হাসে সে। তার বহুত বৃদ্ধা ভক্ত আছে। তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি, বৌখান্তর সুন্দরী হইব হলো স্যারা। মিথ্যা বলেনি, বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্য কাড়াক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা চড়িয়ে অন্তর বুকের জায়গাতে মাতাল হাওয়া লাগলো জয়ের গায়ে, যা সে মদে পাচ্ছিল না। ইচ্ছে করলো বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে, গেল না। জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দ না তার বউয়ের। মাঝে মধ্যে যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছা করেছে, জোর করতে হয়েছে। শেষ পর্যন্ত হার মানলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে। স্বামী নারাজ হইলে লানত, এইসব দোহাই। অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেওয়া হয়।
জয়ের সে অভ্যাস নেই, সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয়। সকাল 9টার দিকে ঘুম ভাঙে অন্তুর। এই বাড়িতে অভিভাবক একমাত্র হামজা, বাড়ির বড় সেই, তার কত কাজ। সকালে উঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে। রিমি ও তরু রান্না বান্না করে। অন্তুর জ্বর কম, তখন মাথাটা ঝিমঝিম করছে। উঠে দাঁড়াতে চারিদিক ঘুরে উঠল, মেঝের দিকে তাকিয়ে রইল। বিছানায় বসে মেঝের উপর পড়ে আছে জয়, হু হু করে এসির বাতাস ঘুরছে বদ্ধ ঘরে। মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে, তরল গড়িয়ে পড়েছে মেঝেতে। সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য ব্যালকনিতে বসেছিল জয়। অন্তুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল, অন্তু দেয়নি। তরুকে দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল, তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে? জানিয়ে যায়নি। এ নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য। অন্তু ঘরে দু একটা কাজ করে বেলকনির পর্দা ধরে দাঁড়ায়। জয় এক মনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে। অন্তু জিজ্ঞাসা করল, আপনাদের ও বাড়িতে কেউ থাকে না? একজন কেয়ারটেকার আর তার বউ থাকে? আপনি এখানে কেন থাকেন? অভ্যাস, ছোটবেলা থেকে আছে। আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না। কবে এসেছেন এই বাড়িতে? আমি তখন ছোট, 10-11 বছর বয়সী হব। সেই থেকে আছি এখানে, এটাই আমার ঠিকানা। ও বাড়ির মালিকানা পেয়েছি বড় হয়ে। কেন জিজ্ঞাসা করছো? অন্তু চুপ রইল। জয় চোখ তুলে তাকিয়েছিল। কেন যাবে তুমি? না। যেতে চাইলে বলবে, নিয়ে যাব। তোমারও হক আছে শ্বশুরবাড়ি যাওয়ার। এখানে থাকতে সমস্যা হচ্ছে কেন? এমন ভাব করছেন কেন যেন আমি বললেই সব কবুল? বদমাসের মতো হাসলো জয়। তা কিছু বিষয় তাই যেতে ইচ্ছে করছে বলো, ঘুরিয়ে আনবো। শ্বশুরবাড়ি দেখালে না এখন অব্দি। অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। জয় বলল, নামাজ পড়বে নাকি তুমি? কেন, খিদে পেয়েছে? স্পষ্ট ঘৃণা আর তাচ্ছিল্য ফুটে ওঠে অন্তুর মুখে। এতক্ষণে শান্ত জয় ধপ করে জ্বলে উঠল। তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নেই। তা নয়, তাই তো জানি আমি। জয় উঠে দাঁড়ালো। কথা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো? স্বামী আমি তোমার। কথাটা বলতে বোধহয় একটু বাদলো জয়ের। এইসব কথা ভদ্র পুরুষদের জন্য নয়, সে তো তেমন না। তাই নাকি? আপনি তা মানেন? মানামানি পড়ে, আগে জানার কথা হোক। পুরো জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি, জয় আমির। জয় আমিরের বউ সে। আমিও কি তাই জানি? কথার লাইন ধর্ষণের দিকে নিয়ে যাচ্ছ, ঠিক বলেছি? ভুল বলার অভ্যেস নেই আপনার, ঠিক ধরেছেন। হরে শালি, আমার উচিত হয়নি তোকে এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা। বিয়ের আগে খালি বদনাম করেছি, বাস্তবতে ভেতরে ফোপা। সইওনি, কামটা ঠিক করে নাই। কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে কিন্তু সেই রেপের বিষয়টাতে এক প্রকার ফোবিয়া আছে আমার। নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য করতে হতো না আমার। বদনাম খারাপ লাগে না আমার, কিন্তু অপবাদ ভালো লাগে না। শোন সামন থেকে। রেপ বিষয়টাতে ফোবিয়া আছে? অন্তু উপহাস করে। গম্ভীর হলো জয়। হুম। লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেললো চট করে। বিশ্বাস হচ্ছে না না? হ্যাঁ, তোমার আমাকে সহ্য হয় না, সেক্ষেত্রে আমার নর্মাল টাচ ও ব্যাড টাচ মনে হয়। এটাকে রিয়েলিটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আজ এসব ভাবনায় আসতেই ইচ্ছে করলো বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে, কিন্তু করা যাবে না। প্রশ্ন অনেক, তা সব জয়ের কাছে। আবারও ভাবে সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন। এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না? পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিয়েই তো। সে একজন ভবিষ্যৎ আইনজীবী, ঝামেলাকে তার রক্তকণিকার মতো রন্ধ্রে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল। অন্তু কিসের এক শক্তিতে যেন জ্বলে উঠল, উঠে দাঁড়ালো। এতক্ষণ মনটা গুমোটে মেরেছিল, কারণ বোঝা যাচ্ছিল না। এবার স্পষ্ট হলো, তাকে তো বড় ঘরে যেতে হবে। বাচ্চারা কি করছে? সরিয়ে নেয়নি তো আবার? শরীরটা ছটফট করে উঠল উত্তেজনায়। বাচ্চারা খেয়েছে? লম্বা বারান্দার কাছে রিমি জাপটে ধরে। আপনি যাবেন না? মেয়র সাহেব এখনও বাড়িতে, ওয়ার্কশপে আছে। জয় ভাইয়া ঘরে। আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না। আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি, সে ওয়াদা ভুলে যাচ্ছেন আপনি। অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে। 9:30টার পর জয়ের ঘুম ভাঙলো। বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো, সময় মতো ঠিক ঘুম ভেঙে যায়। তাকে একবার কার্যালয়ে যেতে হবে, মিটিং আছে। অন্তুকে দেখে হাসলো। ফিলিংস বেটার ঘোরালি। অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পরতে অন্তুকে বলে, ভার্সিটিতে যাবে আজ আমার সাথে। অন্তুর মনটা নেচে উঠল। লুকিয়ে আস্তে করে বলে, শর্ত কি?
শর্ত হো হো করে হেসে উঠে জয়। যাচাই দিবে তো দাও, একটা কিস দাও না হয়। ঠোঁটে না দিলেও চলবে, প্রথমেই ওভারডোজ হয়ে যাবে তোমার। গালেই দাও, নো চিন্তা। চুমুগতভাবে কিন্তু জয় আমির গোটা শরীরটাই ভার্জিন। ও অনেক কিসমি। গালে গিয়ে দেবো? অন্তু কথা ঘোরায়। সবসময় নিজের নাম জপার কি আছে? জয় আমির, জয় আমির। জয় হাসলো। আমার নাম জয়, উপাধি আমির, ইজ ইকুয়াল টু জয় ইভেন জাভেদ আমির। আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিদেরও বলা হয়। শুনেছি আপনি যুদ্ধাপরাধীর ছেলে। আপনার পরিবার শিবিরের কর্মী ছিল। জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল, ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে, সেটাও ছায় চাপা নীলচে আগুন। তা খেয়াল করলো অন্তু আয়নায়। জয়ের দৃষ্টিতে খুন চেপেছে, দাঁতের মাড়ি পিষে বলল, আমির আবার বাপদাদাদের বংশের উপাধি, পদবী হিসেবে আছে কেন? বেশি বলতে শিখেছো, খুব বেশি। হ্যাঁ, জামাত শিবির। পেছনে ফিরল তো চোখে যেন ফুটন্ত আগুন। আর একবার তোকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো টুকরো করে ফেলবো শালীর মেয়ে। আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দালালি বের করবো। পরবর্তীতে মা পাবি না, সে তুই যেই হ। অন্তু কিছু বলল না। তার ভার্সিটি যাবার চান্স মিস করা যাবে না, কোনোভাবেই না। থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে সেই কবে। ভার্সিটিতে তারা দুজন পা রাখতে বোধহয় উৎসব শুরু হয়ে গেল। কত কত দিন পরে যেন অন্তু আবারও চিরচেনা সেই শিক্ষাঙ্গনে পা রেখেছে। খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয়। সকলে হা করে দেখছে, হাসছে, ইশারায় বোঝাচ্ছে খুব মানিয়েছে, আসলেই মানিয়েছে। জয়ের উচ্চতার সাথে অন্তুর কাঁধ মিলেছে। খানিক শ্যামলা জয়, আমিরের ফর্সা বউ, ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে। কত শুভেচ্ছা যে পেল ওরা। অন্তু খালি দেখলো বাঙালি তেল মারতে কত দক্ষ। জয় কোনো দেবদূত, সবার অভিব্যক্তি তাই বলছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয়, যাতে সমাজে নোংরা লোকদের বিরুদ্ধচারণ না করে বরং সেদে সেদে তেল মারতে পারে। অন্তু তা পারলে আজ সে কিছুই হারাতো না। আফসোস সে পারে না। সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে। জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্গ্রীব তারা। অন্তর মনে হলো জয় যেন আরও ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায়। তাই তো হবার কথা। মজলুমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে, এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ঝলসাতে অগ্রসর হবে। এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ল অফ রিলেটিভিটি। জয় এই সূত্রটায় চরম বিশ্বাসী। অন্তুর এই দেশের কুকুরসম জনতার প্রতি আক্রোশ জন্মালো। এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানো প্রজন্ম, যারা আরামপ্রিয়। পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁট এলিয়ে হাসে। এরা প্রতিবাদ পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয়। জয় অন্তুর দিকে ঝুঁকে আস্তে করে বলে, এতটা সম্মান পেয়েছো কখনো? যতটা অপদার্থ ভাবো আমায়, আমি ঠিক ততটাই পদার্থ। তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ, গড়লি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজীবনেও এক ফোঁটা না বদলায়। চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই আমি। জয় বিড়বিড় করলো, শালির মুখ তো মুখ না, এসএমজি রাইফেল। মিটা কথা জানে না শালি, মিথ্যা হলেও চলবে। তোর মুখে নিজের প্রশংসা শুনলে মরণ কবুল বউ। তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা, যখন জানো আমার মুখে তা বেরোবে না? তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো, কবে মরতে চান? আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে। জয় অবাক হয়ে তাকায়, গর্বিতভাবে বলে, অ্যাজ হাজব্যান্ড সো হিজ ওয়াইফ। সাবাস। কোন সম্বন্ধে সাউল কয় আমাদের জুটি ভালো না? তার মাকে আসসালামু আলাইকুম। শহীদ মিনার চত্বরে এসে হু হা করে হেসে উঠে জয়, ইঙ্গিতপূর্ণ হাসি। এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে, র‍্যাগ দিয়েছে। সেই মেয়ে আজ তার ঘরওয়ালি। ক্লাস শেষে সেদিন অন্তু জয়ের সাথে বাড়ি ফিরেছিল। ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গাদা ধরে। জয় কোম্পানি আইন বইটা হাতে নাড়াচাড়া করে বলে, কী বাল পড়ে এসব? এইসব পরে কোনো লাভ আছে? এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাব ব্লাস্ট করে এসেছি, আর ওরা ব্যবসা আইন পড়েছে। দেশে কি অধপতন এমনি এমনি হলো? যাই হোক, জয় বাংলা। মামা, বইটা বউর জন্য প্যাক করে দিন। তারা অনেকক্ষণ রোদের তেজে ঘরমাক্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের উপর। এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে জোর করে। ব্রিজের নিচের ছোট খুপড়িগুলো টোস্ট বিস্কিট খেতে টঙের দোকান। গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো। তা খুলে অন্তুর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার। এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে। অন্তু অবাক হয়, এরাও বাচ্চা, ওরাও। তবু এই বৈষম্য কেন, কিসের আক্রোশ?
শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে, যেন দেখা হলেই লেজ নেড়ে পিছে হাঁটা শুরু করলো। ওরা জয়ের হাতের বিস্কিট, রুটি, কেক সব খায়। আজও কোথাও বেড়ানোর আছে বোধহয় দুই ভাইয়ের। তারা কোনো কিছুর খোঁজে যাবে, সফল হয়ে ফিরবে আজ। গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল, সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড। এরপর হামজা বেরিয়ে গেছে কোথাও, জয় ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে অন্তু যায় একবার নিচের তলার বড় ঘরে। বাকি সব ঠিক আছে, মেয়েগুলো আর নেই। মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে, যা আছে তা সম্ভবত নিজের জন্য রাখা। বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেওয়া হয় সেটাও অমানসিকভাবে, যাতে ওরা মরবেও না, বাঁচাও হবে কঠিন। অন্তুর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে, এতে যদি মারা হবেও তবে সেটা পরে, এবং খুব একটা শাস্তি দেবার নয়, কারণ ওরা এখনো কিছু করেনি। ছোট মানুষ, ওদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে। কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেওয়া হচ্ছে, এটা কোনো উদ্দেশ্য মাফিক। এরা কাউকে খুঁজছে, কাউকে কাবু করতে চাইছে। বড়শির আগে যে টোপ দেয়া হয় মাছ শিকার করতে, বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে। দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্রও নেই সেখানে। সিঁড়ির ওপরে লম্বা বারান্দায় ঘুটঘুটে অন্ধকার, সেখান থেকে আলো আসার জো নেই। অন্তু তবু দাঁড়িয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে। আধো অন্ধকারে সে আসরের নামাজ আদায় করছে। তার পেছনে জামাত দাঁড়িয়েছে। পুচকে একটা সমাবেশ, তার স্বৈরাচাররা ভয় পাবে না কেন? এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকে সমাবেশ কি একদিন বিশালাকার তাগড়া শিবিরে যুবকের সমাবেশে পরিণত হবে না? হবে তো, ভয় পাওয়া জায়েজ। অন্তু নির্নিমেষ চেয়ে থাকে। রুকু থেকে যখন সিনা চওড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায়, ঠিক যেন সিনাটা 10 মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের ন্যায় শক্ত অটল, যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত। তবুও মাথা নোয়াবার নয়, কেউ আসছে, হেঁটে আসছে এদিকেই। অন্তুর হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত শিহরণ নিচে নামছে। হামজা আসছে। এরপর অন্তু ফিরে তাকায় না। শরীরের সংবেদী পেশিগুলো অসাড় হয়ে আছে। পা থমকে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পেছনে খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো। শরীরের গন্ধটা অন্তুর চেনা। চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে। বাচ্চারা তখনও নামাজ পড়ছে। ছোটগুলো ভয় পাচ্ছে, নামাজে হাত বেঁধে আর চোখে ভয়ার্ত দৃষ্টি ফেলছে জয়ের দিকে। জয় কিছু বলল না মুখে। অন্তুর হাতটা চেপে ধরলো। তাতে মনে হলো অন্তুর হাতের রগগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে। পশুর মতো ভোতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায়। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায়। আশ্চর্যজনক ব্যাপার, এই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতে আরো দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো অন্তু। জয় কেবল চোখের ইশারা করতে ওরা দ্রুত সিঁড়িঘরের দরজা আটকে দেয়। অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে, তবে বাগানের পথ দিয়ে। জয় দেয়ালে কনুই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙ্গুলে কপাল ঘষছিল। বারবার ঠোঁট ভেজাচ্ছে। নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল। আজ আর অশ্রাব্য ভাষায় বকে উঠল না। অন্তু সামনে এসে দাঁড়ায়। ওদের কেন আটকে রেখেছেন? তা জেনে তোমার কাজ নেই, এইসব থেকে দূরে থাকো। আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে। ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটা কে? মাদ্রাসা ছাত্র। নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক। ওর বুকে কোরআন ছিল। জয় ভ্রুকুচকে ঠোঁট বাঁকায়। হাফেজো। ওদের আটকে কেন রেখেছেন? অন্তু গর্জন করে উঠল। নতুন তো না কিছু, এর আগে শোনোনি কখনো মাদ্রাসা ছাত্রদের আটক অথবা হত্যা করার ঘটনা? আস্তে কথা বলো, থাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেবে একদম। গলার সাউন্ড আসতে হয় না না? কেন করা হয় এইসব? জামাত শিবিরের ছেলে ওরা, দেশদ্রোহী, শালারা জঙ্গির দল। আর একটা প্রশ্ন করবা না। ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন? ওপর মহলের হুকুম। উপর মহল? কোন উপর মহল? কে আপনি? জয় আমির। অন্তুর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল। বহুদিন পর তার এই রূপ। কিছুদিন বেশ শান্ত ছিল। আপনার আব্বু জাভেদ আমির যুদ্ধ অপরাধী ছিলেন? দাদু জলিল আমির মুক্তিযোদ্ধা ছিলেন। আর অন্তু অবাক হয়ে যায়। জয় ঠোঁটে ঠোঁট গুজে কপাল কুচকায়, এরপর আলতো হাসে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও? আগে বলবো না? তোমার হক আছে তো, কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ির সম্বন্ধে। মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধ অপরাধী? কোনো সংবিধানে এমন নয় যে মুক্তিযুদ্ধের ছেলেরা যুদ্ধ অপরাধী হতে পারবে না। ছোট চাচা জর্নেল আমির রাজাকার ছিলেন তো। ঘাড় বাঁকা করে তাকায় জয়। সোজা ভাষায় বলুন, পুরো পরিবারটাই কসাই ছিল। দুপাশে মাথা নাড়ে জয়। না, তা আবার ছিল নাকি? আমার 7 পুরুষের কেউ কোনো কালে মাংসের ব্যবসায়ী করে নাই। আমার দুলুভাই ছিলেন মশলা ব্যবসায়ী, সেই আমলে বিদেশের সাথে মশলা কারবার করতো আর কি। আমার বাপ চাচা ছিল কাঁচামালের ব্যবসা। আমি অবশ্য বেকার। তবে তুমি যদি কোনো দিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও, তাহলে একটা কাজ শুরু করতে পারি।
মেয়ে লোক আবার বেকার বেটা ছেলেকে পছন্দ করে না। কথা ঘোরানো শেখাবেন আমায়? খুব দক্ষ আপনি এই বিষয়টাতে। জয় গম্ভীর হলো। তুমি এইসব থেকে দূরে থাকো আরমিন। তোমার প্রতিবাদী চিন্তা ভাবনা আজ তোমাকে এত দুর্ভোগে এনেছে। সহ্য করে যে বেঁচে থাকে সে। চিরকাল? জয় তাকায়, অন্তু তাচ্ছিল্য হাসে। চিরকাল বেঁচে থাকে? যারা সহ্য করে তারা অমর হয়ে যায়, আর জীবনে মরে না। স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না। পচে মরে শখ হয়েছে কেন? সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয় তো আজ মরবো। আজ মরবো তো এখন মরবো। কুকুরের মতো জিভা বের করে শ্বাস নিতে বাঁচতে চাই না। সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড়ায়ু হিসেবে বড় জোর 60 বছরের বেশি না বাঁচা যায়, তবে আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে, সেই আগুনে আপনাদের ঝলসে মারতে শুধু 60 সেকেন্ড বাঁচতে চাই। এর বেশি একটা শ্বাসও ফেলবো না এই নারকীয় দুনিয়ায়। এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হওয়ার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক। রক্তমাখা শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই। জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তুর ক্ষিপ্ত মুখখানার দিকে, পরে বলে, আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছাটা পূরণ করে দেব। গড়ালি পা দুটো কেটে পঙ্গু হাসপাতালে এডমিট করে রেখে আসবো। বাঁচার ইচ্ছা না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না। তার আগে আপনাকে আমি জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসবো জয় আমির। আপনাকে অনেক সুযোগ দিয়েছি, মানছি আপনাদের রাজত্ব চলছে, তবু মানুষই তো আপনারা। মেরে মরলে আর কি, আমার তো আর পিছুটা নেই কিছুর। জয় দেয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুকে দুহাতের বাঁধনে পড়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে। দাঁত চেপে চাপা গলায় বলে, এ চুপ, এত কথা কোস কে তুই? শালি চুপ থাক। কেন বাঁচাতে চান আমায়? আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই। জয় কথা বলে না কিছুক্ষণ, তাকিয়ে থাকে চুপচাপ। টুপ করে অন্তুর গলায় একটা চুমু খেয়ে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ঘষে অন্তুর গলায়। ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে। কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, যা হচ্ছে দেখে জারমিন, তোর কিছু করার নেই এই বিষয়ে। বড়জোর আমাকে মেনে নিতে পারিস। আমি খুব একটা খারাপ না, অন্তত তোর জন্য। অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায়। আবার একবার জন্মাই যদি, প্রার্থনা থাকবে সেবারেও যেন এই আপনাকে না ভুলি আমি। আর আমার ঘৃণায় যাতে একরত্তি পরিমাণ কমতি না আসে সেকালেও। জয় গা দুলিয়ে আওয়াজ করে হাসে। আমিন আমিন, তোমার আলো কবুল করুক এই ফরিয়াদ। আপনি নাস্তিক? না না, তা তো ঠিক না, কিন্তু আমার মতো পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানে কিনা তা তো জানা নেই। মাঝে মধ্যে যখন ভদ্রলোকের মতো কথা বলে জয়, তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে। অন্তু রুষ্ট চোখে অবুঝের মতো চেয়ে থাকে। দরজায় করাঘাত পড়ে। জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে। অন্তু তাকায়। তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে, আরেকবার দরজার দিকে চায়। দরজার উপাস থেকে হামজা এবার ডেকে ওঠে। ও জয়, হামজা ভেতরে এসে অন্তুর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, চাবিটা দাও। ওদেরকে ছেড়ে দিন। ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের। ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু। ওদের খামোকা আঘাত করে নিজে থেকে জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই মেহর সাহেব। ওরকম আঘাত আমরাও সয়েছি, বহুত সয়েছি। আরাম করে গড়িয়ে এত দূর আসিনি। জয়ের পিঠের দাগগুলো দেখেছে হয়তো, আমারগুলো দেখবে। তার জিম্মেদার ওই ছোট্ট ছোট শিশুরা ছিল না। শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি। যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায়। চাবি দাও। ছেড়ে দিন ওদের, বাড়ি ফিরতে দিন। যে যার মায়ের কোলে ফিরে যাক। চাবি কোথায় রেখেছো? ঘরটা দুলে উঠল বোধহয়। গম গম করে প্রতিধ্বনিত হলো হামজার গর্জনের মতো ভারী ধমকটা। চোখ বিস্ফোরিত হয়ে এসেছে। এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে। জয় পোশাক পরছিল তখন, আয়নার সামনে গুনগুন করে গান গাইছে। গোটা ঘর শান্ত, অথচ ক্ষুব্ধ হাতে ওলট পালট করে সেই চাবি পেল না হামজা, আর চাইলও না। ছেলেদের দিয়ে নতুন 3টে বিশাল তালা আনালো। নিজের চাবি দিয়েও নয়, বরং শাবলের আঘাতে পুরনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন 2টো তালা পরপর মারল সিঁড়ির দরজায়। বেরিয়ে গেল 2 ভাই। এরপর রাতটা কাটলো অস্থির। আর খাবারও পেল না বাচ্চারা। রিমি খাবার নিয়ে যায় রাতে একবেলা। আজ নতুন তালার চাবি কারো কাছে নেই, হামজা সাথে নিয়ে গেছে। অন্তু কয়েকবার চেষ্টা করেছিল তালা ভাঙার, পারেনি। নামাজে সে রাতে খুব কান্নাকাটি করেছিল। শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করলো। উপবাস মানুষকে পরিশ্রুত করে ভেতরের গ্লানি মুছে দেয়। তাছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট ছোট বাচ্চারা কি করে না খেয়ে
বেলার পর বেলা ওই অন্ধকুটিরে কাটাচ্ছে। এরপর থেকে অন্তু বহু কাল যাবৎ একাধারে রোজা রাখতো দিনের বেলাটা, রাতে নামাজে কাটাতো। এরপর আর কখনো তেমন একটা জয় সঙ্গ পায়নি তার। রিমি জানালা দিয়ে ভাঙা চাঁদটা দেখতে দেখতে টের পায় তার গাল বেয়ে বৃষ্টি নেমেছে। এই দোটানায় জীবন কাটবে, কাটতে কাটতে যাবে কত দূর। হামজা ধূর্ত, কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে, তার দক্ষতা অথবা অভিজ্ঞতা। আজ যখন দুপুরের পর পৌরসভার অধিবেশন বৈঠক শেষে হামজা বাড়ি ফিরল, তখন অন্তু বড় ঘরে। একথা বুঝতে তার সমস্যা হলো না, জয় ঘুমাচ্ছিল। রিমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লুকোতে খুব কাঁচা। সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হামজা রুমে এলো, পাঞ্জাবিটা খুলল, একটা ফতুয়া পরে জয়ের রুমে গেল। তখন জয় ঘুমোচ্ছে। জয় ডেকে বলল, আরমিন রুমে নেই। ব্যাস সংক্ষিপ্ত একটা তথ্য দিয়ে সে নিজের ঘরে চলে গেছে। জয়ের মাথায় স্ফুটন শুরু হয়ে যায়। অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আগের মতো খ্যাপাটে হতে পারে না। যে মেয়ের চোখে ভয় নেই তাকে ভয় দেখানোটাও সময়ের অপচয় ছাড়া কিছু না। হামজা রুমে এলো। রিমি অস্থির হয়ে বিছানায় বসছে, উঠছে, এ কাজ ও কাজ করতে চাইছে, অথচ হাতে কাজ উঠছিল না। হামজা এসে বসলো বিছানায়। রিমি তাকাতে পারে না ওই শান্ত চোখে। আয়না দেখে ভারী মুখটা, চাপদারিতে শ্যামলা চেহারাটা দারুণ মানায়। রিমির দাদি বলতো, পাঠার মতো শরীর, হেই দানবের লগে আমার কুট্টি রিমারে বিয়া দিস না রে। অথচ সেই বিশাল আকৃতির লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি রিমির উপরে, বরং ওর ছোট্ট বয়সের জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতো মেনে চলেছে। একবার রিমির কলেজে দুটো ছেলে রিমিকে কটূক্তি করেছিল। হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল। হামজা সেই ছেলে দুটোর কি করেছে তা অজানা। একদিন রাতে রিমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল। পড়ালেখার কি খুব ইচ্ছে আপনার, ম্যাডাম? রিমি বলল, না, আমার পড়তে একটুও ভালো লাগে না, এক্সট্রা ঝামেলা। হামজা হেসেছিল। তো কি করতে ভাল লাগে? রিমি লজ্জায় লাল হয়ে মাথা নত করে মুখে বলতে পারেনি। আমার সংসার করতে ভালো লাগে, আমার বয়সটাই তো এমন। সংসারের কাজকর্ম করা, বউ বউ সেজে থাকা, আপনার সেবা যত্ন স্পর্শ, এছাড়া কিছুই ভাল লাগে না। হামজা বলেছিল, তাহলে পড়ালেখা ছাড়িয়ে দিই। ইন্টার পরীক্ষাটা দিয়ে আর পড়তে হবে না। মন থেকে বলবে তুমি রাজি। বিয়ের কবুল পড়াচ্ছেন? খিলখিল করে হেসে উঠেছিল রিমি। এরপর পড়ালেখা করা হয়নি। আর যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার, রিমির আনন্দ লাগেনি, আবার খুব লেগেছে। হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইতো হামজা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। সে হবে মাননীয় সংসদ সদস্য, যাকে বলে ওই এমপির বউ। কিন্তু মাঝারকে মারার পর তাদের মাঝে যে ভাঙনের সুর বেজেছিল তাও ঠিক মিটে যেত। কিন্তু তারপরই একদিন এলো রিমির উপর এক জঘন্য প্রস্তাব। রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে। ও ঘরে প্রথমবার গিয়ে রিমির দম আটকে এসেছিল। মনে হচ্ছিল হামজার সাথে কোনো কবরে নামছে। জাপটে ধরেছিল হামজাকে। হামজা আশ্বাস দিয়েছে, কিচ্ছু হবে না, তুমি ওদের খাবার দেবে একবেলা। আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে একপাল বাচ্চাদের আনা হলো। তাদের কিছুদিন রাখা হয়েছিল। এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যান গাড়িতে করে। কোথায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল। শুধু বাচ্চাদেরই নয়, যুবকদেরও আনা হতো, টর্চার করা হতো, ওদের কিছু জিজ্ঞাসা করা হতো, কিছু স্টেটমেন্ট চাওয়া হতো। না দিলে মৃত্যু অথবা কারাগার। আপত্তিকর স্টেটমেন্ট। এসবের পর আজ অবধিও রিমি হামজার মাঝে সেই পুরনো সম্পর্ক ফিরে আসেনি। দোটানা টানাপোড়ানে কেটে গেছে বহুদিন। রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে ভ্রূণ, অথবা তাও আগের অবস্থায় ওষুধ খেয়ে, তা হামজা জানে না। রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপ চাচার সংস্পর্শ পাক, এমন একটা বাড়িতে এসে পালিত হোক যে বাড়িটা কুলুষিত, অমানুষদের বাস, যেখানে প্রতিটা সদস্যের মাঝে নোংরামির বীজ আছে। হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা। কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানসিক অত্যাচার করতে পারে তার বাপ হওয়ার অধিকার নেই, কশ্চিন কালেও নেই। অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া। তবুও কোনোদিনও মুখ ফুটে রিমিকে কিছু বলে না। হয়তো ও মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে, অথচ হামজা জানে না রিমি সুস্থ। প্রথম দিকে তার বয়স কম থাকায় বাচ্চার কথা চিন্তা করা হয়নি। পরে হামজার ধারণা রিমি অসুস্থ হয়তো, অথবা নিতে চায় না। এসব ভাবলে রিমির বুক পড়ে যায়, খান খান হয়ে আসে ভেতরটা। সে মা ছিল সেই সকল অনাগত সন্তানদের, পাপ করেছে। পাপীদের আশেপাশে থেকে সেও কঠোর পাপী হয়ে গেছে। তার বাবার বাড়িটাও রাজনীতির ছায়া ছিল, কিন্তু অন্দরে কখনো সেসবের দাগ লাগেনি। বাইরে বাপ চাচারা কি করেছে তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধ ছিল না।
হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ, মাথা নিচু করে। রিমি আয়নাতে দেখছিল ওকে। মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে, দুই ভাইয়ের দাড়িটা অযত্নে বড় বেড়েছে, দেখতে অন্যরকম সুন্দরী লাগে। একসময় হামজা রিমিকে ডেকে পাশে বসায়, অল্প চুপ থেকে জিজ্ঞাসা করে। এত নারাজ তুমি আমার ওপর? রিমির কথা আটকে আসে, তবু বলে, তা কেন বলছেন? আমার বিশ্বাসকে তুমি... আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাচ্ছেন? হামজা তাকায়, চোখ তোলে। রিমি জমে গেল যেন, চোখ নামায় সঙ্গে সঙ্গে। হামজা জিজ্ঞাসা করে, আমার চাবি এখনো তোমার ড্রয়ারে, তোমার কাছে? আরমিন, চাবি কোথায় পেল রিমি? রিমি কথা বলল না। হামজা পা টান করে দিয়ে রিমির কোলে মাথা রাখে। থরথর করে কেঁপে উঠল রিমি। এক দৃষ্টে চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে, ফের উঠে বসে। রিমিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায়, মুখ হাতের আজলায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, কি চাও বলো? আরমিনের মতো ওদের ছেড়ে দেবার আর্জি ছাড়া যে কোনো কিছু কবুল আস, বলো কি চাও? রিমির চোখ ভরে উঠেছিল চট করে। এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্যে, যার প্রশস্ত বুকে মুখ না লুকালে একসময় একটুও চলতো না। সেই লোকটা থেকে সে এত দূরে দূরে কেন আজ? পরিস্থিতির কাঠিন্য নিতে দম ফুরিয়ে যাবার জোগাড় যে। পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলে, আপনি যা নিষেধ করেছেন, আমি যদি সেটা চাই? হামজার শান্তভাবে মাথা দোলায়। শর্তের খেলাফি হয়ে যাচ্ছে, অন্য যে কোনো কিছু চাও। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। অনেক প্রশ্ন। রিমি হামজার হাত দুটো নিজের চোয়াল থেকে সরিয়ে দেয়, জিজ্ঞাসা করে, জয় ভাইয়ার মতো আপনারও নারী দোষ আছে? আরমিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে। হামজা হাসলো। অনেক কিছুই দেখে ফেলেছে সে। উত্তর দিন, নারী দোষ আছে? ছিল। বিস্ফোরিত আহত চোখে তাকায় রিমি। হামজা ছটফটিয়ে উঠে। বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করা যাচ্ছিল। সাফাই গাওয়ার মতো করে বলে, বহু বছর আগে ছিল, যখন আমি একদম যুবক। এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নামগাম বাড়ছিল, দায়িত্ব ও ব্যস্ততা বাড়ছিল, তখন সেসব কমে এলো। আবার তখনই একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম। বিশ্বাস করো, আর কোনোদিন কোনো মেয়েলোককে ছুঁইনি। চট করে রিমি মুখ হাত ছোঁয়ায়। তোমাকে ছুঁয়ে বলছি, আর কাউকে ছুঁইনি আজ পর্যন্ত। এরপর আর বেশি দিন অপেক্ষাও করিনি। এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম। বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে? তখন তো তুমি ছিলে না, বিভিন্ন ক্লাবে স্লাবে যেতে হতো, তখন নিজেকে সামলানো যায়নি। কিন্তু তোমাকে দেখার পর আর না। নয়তো তুমি তখন একেবারে ছোট। অত ছোট বয়সে বিয়ে করতাম না, একটু বড় হতে দিতাম। কিন্তু আমি জানতাম এই দিন একদিন আসবে, সেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে। কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার। যে কোনো পাপকে স্বীকার করব, সেটাও বুক ফুলিয়ে, নয়তো নিজেকে পাপের চেয়ে বেশি ছোট লোক মনে হয়। এই স্বভাবটা জয় খুব পেয়েছে। এই দিনটাকে ফেস করতে চাইনি। চট করে রিমি মুখে হাত ছোঁয়ায়। রিমি বুঝতে পারছিল না কি করবে, কি বলবে, অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরছিল। ওদের কেন ধরে রেখেছেন? কাজ আছে। কি কাজ? সব কি বলা যায়? বললেই বুঝবে। তবু শুনি। না, শুনতে হবে না। কিছু কঠিন শোনায় হামজার স্বর। দুজনাই চুপচাপ মুখ ফিরিয়ে বসেছিল অনেকক্ষণ। কারো কোনো কথা নেই। দুজনের ভেতরে জমাটবদ্ধ অপরাধবোধ নাকি তীব্র অনুযোগ পালা দিয়ে ওঠানামা করছিল। এক দুর্বোধ্য তিক্ত আবেগানুভূতি নিঃশব্দ ঘরটাতে ঘুরপাক খাচ্ছিল বাতাসের দোলনে। তখনই এ জয়ের ঘর থেকে চাপা বাক বিতনটা কানে এলো। হামজা উঠে গেলে পিছে পিছে যেতে হলো রিমিকে। এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল, তবু কোনো কথা হয়নি। আজ আর রিমির কাছে ঘড়ি পরিয়ে চাইল না। আজ আর রিমির কাছে ঘড়িটা পরিয়ে চাইল না। রিমিও এগিয়ে গেল না, বেরিয়ে গেল দুই ভাই। রিমি চুপচাপ বসে থাকে জানালার ধারে। এত ভাবনা আর দ্বিধাদ্বন্দ্ব, ভেতরে উতাল পাতাল হচ্ছে, মাথাটা যেন ছিঁড়ে পড়বে। একাধারে অনেকক্ষণ কান্না করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতগুণ ভারী মনে হচ্ছে। বুক পোড়ার ধোঁয়া যেন আকাশে মেঘ হয়ে উঠছিল। তার নির্বাক চোখে দেখে গেল সে পুরো রাত দুটোর দিকে মুস্তাকিন দিনাজপুরে পা রাখলো। ঢাকায় একটা কাণ্ড ঘটেছে। তা হয়তো এসে পৌঁছেছে দিনাজপুর, অথবা পৌঁছায়নি। বাস টার্মিনাল ফাঁকা, রাস্তাঘাট শ্মশান হয়ে আছে। তারা কয়েকজন যারা বাস থেকে নামলো তারাই কেবল মানুষ। গাড়ি তেমন নেই, হেঁটে যেতে হবে। ফ্ল্যাটটা এখনো ছাড়া হয়নি, তবু সেখানে যেতে ইচ্ছা করলো না। অন্য কোথাও যাওয়া দরকার।
কত মাস পরে সে দিনাজপুরে এলো আবার মনে নেই তার। হাঁটতে হাঁটতে একসময় যখন অন্তুদের বাড়ির বেশ কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন সে অদ্ভুত দুঃসাহসী আর অল্প স্বল্প বোকা নারীটির ভীষণ সুশ্রী মুখ ভেসে উঠল চেহারায়, ভীষণ স্নিগ্ধ। মাথার ওড়না ছাড়া সে একবার দেখার সুযোগ পেয়েছিল। সে রাতটার কথা মনে পড়ে দীর্ঘশ্বাস ফেললেও। সে ছিল তখন পুলিশ অফিসার। পরিচয়টার মায়ায় পড়েছিল সে, তবু মেয়েটিকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ সেই পরিচয় নেই, পরিচয় রাখার দরকার নেই। নারীটির উপর তার দুর্বলতা আজও মিথ্যা নয়। মনে পড়লেই বুকটা তিরতির করে জ্বলে ওঠে। তাতে কি, যেই মেয়ের কপালে সুখ থাকে না, কোথাও থাকে না, তার কাছেও কি আরমিন সুখী হতো? হাসলো মনে মনে। সে এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গেছিল। কখনো তো সেই মনের দৌর্বল্য প্রকাশই করা হয়নি। তার সুদর্শন চেহারের মায়ায় পড়ার মতো মেয়েও নয় হয়তো সেই নারী। দিনাজপুর ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্যে। তা ফুরলে আবার সে ফিরে যাবে এই জেলা ছেড়ে। সেই কটা দিন সেই অস্থায়ী পরিচয়ের পুরো ফ্ল্যাটেই থাকবে বলে ভেবে নিল। কিছুদিনের সেই অবাস্তব পরিচয়টার একটা মায়া পড়ে গেছিল কেমন। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে, টেরই পায়নি। সামনের রাস্তা পেরোলে বিশাল হোটেল। এখান থেকে ভবনটির মাথা দেখা যায়। জলজলে ইংরেজি অক্ষরে নিজের নাম জানান দিচ্ছে। উদাস পায়ে হেঁটে এগিয়ে গেল সে সেদিকে। কদিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার, যে শুধু তার জন্মদাতা হিসেবেই বাপ, আর কিছু না। তরু বিশ্বাসই করতে পারেনি। যে মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো, সে কেন কল করে মিষ্টি করে রাখছে। তার অপরাধ, তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ের জন্মেছে। আর মেয়েরা তো কামাই করে খাওয়ায় না, ওদেরকেই আরো বসিয়ে খাওয়াতে হয়। উপরন্তু বিয়ে শাদী দিতে গেলে কত ঝামেলা, খরচা। কথায় কথায় সেই লোক বলল, একখান ইঞ্জিনিয়ার পাত্র পাইছি রে মা, সুখে থাকবি তুই, তোর মাও রাজি। শুক্রবারে বাড়িতে আয়, ওরা দেখবার চায় তোরে। তুই কইলে আমি যামনে, আমার সাথে আসিস। তরুর আত্মা কেঁপে ওঠে। একবার তরুর বয়স যখন 14 বছর, সেবার একবার এই লোককে সে ভুলিয়ে বালিয়ে বাড়ি নিয়ে গিয়ে অর্ধেক বিয়ে দিয়েই ফেলেছিল। জুয়া খেলে ও হোটে যাবার পর অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। এরপর এক বয়স্ক লোকের কাছে তরুকে বিয়ে দেবার বদলে সেই টাকা শোধ করতে তার সেই আয়োজন। বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে 14 বছরের তরুকে বউ হিসেবে কিনতে চায়। তরু হাতে পায়ে ধরে কেঁদেছিল। বাবার মাতাল বাপ শোনেনি। ওর মাকে ওর সামনে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিল। সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল। আর কোনোদিনও তরুকে নিয়ে যাবার সাহস পায়নি ওই লোক। আজ আবার কল করেছে। তরু বড় হয়েছে এখন, তবু সেই আতঙ্ক মস্তিষ্কে সংরক্ষিত হয়ে আছে এখনো। ছটফটিয়ে উঠে দাঁড়ায় সে, এদিক ওদিক পায়চারি করে। এ বাড়িতে তার ভরসার স্থল, যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে, সত্যি কিনা বোঝা যায়নি কখনো। হামজাকে বললে জেলে দেবে না, অন্য পদক্ষেপ। তবু তার কোনো দাবি কখনো হামজার কাছে করার অভ্যাস নেই। ঘৃণ্য লোকটার কাছে ছুটে যেতে হলো। আর কেউ নেই তরুর, কেউ না। ওই পুরুষটার আছে, তরুর দেবতা সে, তরুর অদ্ভুত রক্ষক। জয় তখন খাচ্ছে, টেবিলের উপর প্লেট রেখে পাশে দাঁড়িয়ে গপাগপ গিলছে। কোথাও বেরোবে, জয়ের সামনে আজকাল সে যায় না। বুকের ব্যথা সহ্য হয় না। লোকটাকে দেখলে চিৎকার করে কান্না ছুটে আসে। যাকে তরু বিসর্জন দেবার নাম করে দিব্যি ফেলেছিল, সেই কিশোরী বয়সে তাকে সরানো যায় না। বড়জোর সান্ত্বনা দেওয়া যায় মিথ্যা ঘৃণার আড়ালে। তরু চোখ টলমল হয়ে উঠেছিল, কেন জানা নেই। দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয়। অস্থির হয়ে চেয়ে থাকে। জয়কে কিছু বলতে হলো না, সে যেন সব জানে। ফোন কানে নিয়ে বকে উঠল, খালি রাত জেগে জন্মালে বা আবহাওয়া যায় না চাচা। ওরকম তো কার্তিক মাসে কুত্তারও বাচ্চা জন্মায়, তাই বলে কি বাপে ঠিক না থাকে ওদের? এতগুলো দিন যখন খাওয়া পড়া সহ যাবতীয় ভরণ পোষণ দিয়ে মানুষ যখন করতে পেরেছি আমরা, ওর বিয়েও পাল্টা দিয়ে দেব। আর আপনিও জানেন, আমি বিয়ে দিলে কোনো ছোটোখাটো রাজার ঘরে যাবে তরু। নিজের বিজনেস হিসেবে ব্যবহার করতে চান মেয়েকে, ভালো তো, তবে তা মনেই চেপে রাখুন। বারবার সে কথা কানে এলে কবে মাথার পকেটে নড়ে চড়ে ওঠে, দেখা যাবে বংশ নির্বংশ করে আসবো। বাপ লোকটা কল কেটে দিয়েছিল ভয়ে। ভীষণ ভয় পায় জয়কে, কিন্তু আজ সকালে তার মা কল দিয়ে কান্নাকাটি করেছে। তরু জানে মা এটা নিজে থেকে করছে না, ওই লোক মারধর করেছে, খুব বাধ্য করেছে মাকে দিয়ে এসব বলাতে। জয় নেই, তরু কার কাছে যাবে? সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শেখেনি। যার কাছে তার দুঃখ সঁপে এসেছে তাকে তো মুখ ফুটে বলতেই হয়নি কখনো। মুখ চোখ দেখলে অন্তর্যামীর মতো সব বুঝে যেত। অনেকক্ষণ বসে রইল জয়ের কবুতরগুলোর সাথে। জয়কে বিসর্জন দেবার পর থেকে যখনই বুকে যন্ত্রণা উঠেছে, সে এসে জয়ের কবুতরগুলোর কাছে কষ্ট বলেছে। অবলা প্রাণীরা বোঝে কিনা কে জানে, তবু বলে তরু। তরুর ইচ্ছে করলো দৌড়ে জয়ের কাছে যাবে, কোষে চেপে ধরবে জয়কে, জড়িয়ে ধরে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ। তারপর বলবে, আমি আপনাকে পেলাম না, সে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া, সত্যি বলছি।
আপনারা আমাকে আপনি ছাড়া অন্য কারো হতে বাধ্য করলেই আমি মরে যাব বলে দিলাম। ছোটবেলা থেকে যার সমস্ত কাজকাম করতে করতে নিজের দেহ মন সবখানে শুধু একজনকে জায়গা দিয়ে দিয়ে এত বড় হয়েছে, হোক সে না হলো আমার, তবু সেই ছাড়া আর কারো হবার নয়। বুঝেছেন আপনি? বুঝেছেন? কথাগুলো ভাবতে ভাবতে কখন যেন হু হু করে কেঁদে ফেলেছে, নিজেও টের পায়নি। সামলালো না, ঝরতে দিল পানি। কল্পনা করলো জয়ের সামনে বসে বিরক্ত হয়ে চেয়ে আছে, কখন জানি একটা ধমক মারবে, তারপর বলবে, কিছু খাবি? আচ্ছা পাঠাচ্ছি। আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজা? মুড়ি খাবি? আচ্ছা আমি আনি মুড়ি মাখা, খেয়ে বের হবো। তরুর চোখ বাদ মানে না, শব্দ করে কেঁদে ফেললো আবারও। পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ, বাড়ির বউয়েরা শাড়ি পরে থাকবে। রূপকথা একটা নীলচে সবুজ শাড়ি পরে রান্না করছিল, খুব ভালো রান্না জানে সে। পলাশ মদ গাঁজা বাইরে খেলেও খাবারটা রূপকথার হাতেই খায় 3 বেলায়। সকাল তখন 9টার মতো। গত রাতের কোনো কারণে স্বাভাবিকভাবেই ঘুমিয়েছিল পলাশ। সিঁড়ি বেয়ে নামতে নামতে চেঁচালো, রূপ, ও রূপ। বেঁচে আছি, মরিনি। এত জোরে জোরে চেঁচানোর কি আছে? আশ্চর্য। রূপকথা শাড়ির আঁচলটা ঠিক ঘুরিয়ে এনে কোমরে গুজে রেখেছে। পলাশ এগিয়ে গিয়ে অনাবৃত ফর্সা কোমরটা চেপে ধরল। রূপকথা অবাক হয়, এরকম ভালোবাসা সে স্বামীর কাছে পাবার ভাগ্য নিয়ে জন্মায়নি। স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেল আর কই, পেয়েছে শুধু শরীরের দাগগুলো। তোমার সাথে প্রেম মানায় না পলাশ ভাইয়া। তুমি জানোয়ার রূপে সুন্দর আমার কাছে। হো হো করে হাসলো পলাশ। তুই বউ হবার পরেও তোর মুখে পলাশ ভাইয়া ডাক্তার শুনতে এত ভাল লাগে, মনে হয় সেই ছোট্ট রূপ আমার পিছু পিছু ঘুরছে একটা পাখির খাঁচা কিনে এনে দেবার জন্য। রূপকথা কথা বলে না, সে কি জানতো তার সুদর্শন পলাশ ভাইয়ের সুস্থ স্বাভাবিক মানুষ নয়, সে একজন সাইকো, সাথে কুখ্যাত সন্ত্রাসী ও কালো ব্যবসায়ী। বাবাই যে শিখিয়েছে পলাশকে এসব সেটাও তো জানতো না রূপকথা। কি রান্না করছিস? চিংড়ি মাছ। নাস্তা না বানিয়ে সকাল সকাল চিংড়ি? পলাশ রূপকথাকে সরিয়ে দিয়ে নিজে দাঁড়ায় চুলোর সামনে। এইসব সময় রূপকথা আচমকায় আশা করে বসে, পলাশ যদি আসলেই সুস্থ হতো, ভালো হতো, সে একটা সুন্দর সংসার পেত, তার স্বামী সুন্দর, বেশ সুন্দর। রূপকথা চেয়ে থাকে, আর তার পলাশের চেহারায় সূক্ষ্ম মিল আছে, আর তারা দুজনেই সুন্দর। পলাশকে দেখে অল্প সন্দেহ করার অবকাশও নেই যে সে যে এমন হিংস্র টেরোরিস্ট। জিজ্ঞাসা করে, আজ হাবভাব এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? আজ মুড ভালো, ভাবছি তোকে নিয়ে কয়দিন কাকার কাছ থেকে ঘুরে আসব। বহুদিন ঢাকা যাওয়া হয় না, ওদিকের সব কি হাল আল্লাহই জানে। সেসব ছেড়ে ছুড়ে দিলে হয় না। কঠিন করে বলল রূপকথা। তোরা মেয়ে লোকেরা এই কথা ছাড়া আর কথা জানিস না। কি ছেড়ে দেব? আমি একজন ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দেব? খাবি কি? আমি আর কাকা ব্যবসায়ী, খারাপ কি? ওগুলো ব্যবসা। তুমি আর বাবা মিলে সন্ত্রাস দল পরিচালনা করো, তা জানি না আমি। জানলে কি? তুই জানবি না তো কে জানবে? কাকা সেই দিন বলল একটা বাচ্চা কাচ্চা নিতে, এত বছরে একটা উত্তরাধিকারী আসলো না। এসব তো তোরই আর তোর সন্তানদের। রূপকথার কথা বলার রুচি থাকলো না। আগে এসব কিছু মনে হতো না, সেও ভাবতো এসব তো ব্যবসায়। আসলেই তো তার বাবা একজন বড় ব্যবসায়ী, আর পলাশ ভাইয়া দেখাশোনা করে সব। পরে বুঝলেও কিছু মনে হতো না, এটাই স্বাভাবিক। পরিবারের লোক যারা এসব ভোগ করে তাদের কাছে কোনো কালেই এসব ভুল লাগে না। কিন্তু যখন পলাশের অত্যাচারে শিকার হতে শুরু করলো সে, তারপর থেকেই কালোবাজারির ব্যবসা, নোংরামি, চাঁদাবাজি, খুন, স্মাগলিং, এসবে ঘেন্না ছিটকে পড়তে শুরু করলো। পলাশের ফোন বাজছে, বকতে বকতে ফোন আনতে গেল। এত সকালে কল আসা তার অপছন্দ। ঢাকা থেকে কল এসেছে। রূপকথা শুধু এইটুকুই শুনতে পেল, পলাশ চেঁচিয়ে বলছে, কাকার লাশ কোথায়? কাকার অ্যাপার্টমেন্টে? রূপকথা থমকে যায়। বাবার লাশ রাজধানীতে, তার নিজের অ্যাপার্টমেন্টে? রাজন আজগর তার টাকার পাহাড়ের একাংশতেই বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে। ভবনটি 21 তলা, প্রতিটি ফ্লোরে ভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবাসিক একটা ফ্লোর ছিল 18 তলায়, সেখানে তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে। পুরো 7 ঘন্টা পর তার লাশের হদিস পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালে ড্রিঙ্ক দিতে এসেছিল। পলাশ সোফাতে গেড়ে বসে থাকে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে। সে যখন ছোট তখন তার বাপ ক্রসফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল, পলাশকে অমানসিক অত্যাচার করত, যখন তখন পশুর মতো মারা, খেতে না দেওয়া, ভাঙচুর করত মহিলা। পড়ালেখা থেকে শুরু করে সবটা ঠাঁই সে কাকার কাছে পেয়েছে। পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল। একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে,
তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল। চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল। উপরে চামড়া পড়ে শরীরের মাংস ঝলসে গেল। পলাশ খুব কেঁদেছিল, যদিও সে জানতো তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাহ্য রাসায়নিক নিয়ে। সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুল ছাত্র, তার চোখে নারী মানে অমানুষ, ঠিক তার মায়ের মতন। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে। কড়া ড্রাগ দিয়ে দু ভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবু কাকাকে সে কিছু বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছু তার স্মৃতিতে ছিল না। তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। ততদিনে যে সেও স্যাডিস্ট হয়ে গেছে তা বোঝেনি। পাগল বোঝে না, সে পাগল। রূপকথার কান্না পাচ্ছিল। হাজার হোক বাবা, বিয়ের আগ অবধি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসতো। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকতো। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইন রক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকেছে। পলাশ বুঝলো না একসাথে এত কিছু হচ্ছে কি করে, কে করছে। কিছুক্ষণের মাঝে যে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে যায়, তারা দেয়। দ্রুত বের হতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করছো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব, তুমি পালিয়ে বাঁচো। পলাশের চোখের মনি লাল হয়ে উঠল, অথচ ভয় পেল না। রূপকথা বারবার কল আসছে, ম্যানেজারের দল ছুট হয়েছে ওদিকে সেটা নিশ্চিত। দেশের বাইরে লিগালি যাওয়া সম্ভব নয়। এই অবস্থায় কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে। ওপারে বার্মা পৌঁছাতে পারলেই হলো। সেখানে তার ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা, সেটা পুলিশ জব্দ করলো। ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেয়েকে নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল, তারা সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেড এজেন্ট আছে, তার হিসেব পলাশ নিজেও রাখে না, সেসব অন্য কেউ সামলাতো। অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা, তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগলো না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে কে মেরেছে, সেই নাকি অন্য কেউ? অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে। রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল, ভাবি, আজ কোথাও বের হয়েন নাই? অনুরোধ লাগে। কেন, বিশেষ কিছু হয়েছে? গায়ে গুই করছিল রতন। অন্তু বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই। ভাই মানা করছে, আপনারে পাহারা দিতে কইছে। আমাকে? হ, বিশেষ কইরা আপনারে, গোটা বাড়িটাও। কেন, তা কিছু বলেনি? রতন জয় আমিরের বইয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি করা। ভাবি, আপনি বাইর হইয়েন না প্লিজ। অন্তু অবাক হলো। এমনভাবে কেন বলছেন? আমি কি খুব অবাধ্য এমনটাই জানেন আপনারা? রতন কথা বলে না, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। অন্তু ভ্রু নাচায়। রতন মেকি হাসে। না মানে, আমার জানি ভাইয়ের কথা আপনি শোনেন না, ভাইরে মানেন না আপনি। সরি ভাবি, মানে। অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে বলল, আপনারা ভয় পান আমাকে? হ, না মানে না, ভয় না। আমি কি খুব অসভ্য? ছি, কি কন, তা কইছি নাকি? আল্লাহ মাফ করুক, অমন কথা কমু নাকি? ও ছি, আপনি খুব ভালো। কি করে বুঝলেন? এই লাইনে আছি বইলা কি অমানুষ হইয়া গেছি? মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো। আমি খালি কইছি ভাই আপনারে খুব মানি করে, মানে আগে কোনোদিন কারোর সামনে থামতে দেহি নাই জয় ভাইরে। আপনি। আচ্ছা আচ্ছা, সেই সব যাক, আপনার ভাইয়ের নাম্বারটা দেবেন তো? অন্তুর ফোন জয় নিয়ে নিয়েছে। তুলির ফোন এনে নাম্বার তুলল। রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দি, চলুন পিকনিক করি। আমি রান্না করব, দুপুরে সবাই খেতে চলে আসবেন, কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভ্রু কুচকে চেয়ে থাকে। কয়েক বছর আগের কথা। অন্তু কতই না ডান পিঠে আর চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই, আজ সে রোজা রাখেনি। প্রথম 2-3 বার কল রিসিভই হলো না। পরে রিসিভ করতে জয় ঝাড়ি মারল একটা। বলটা আমার এখন কল করছিস কেন? দাওয়াত খাইতে আইসি আমি, কি দরকার তোর? ফোন রাখ। অন্তু শান্ত স্বরে বলে, আমি আমি কথা বলছি। জয় বোধহয় অবাক হলো। গডালি, আপনি কল করেছেন আমায়? অন্তু সেসব আন্তরিক প্যাচালে সায়না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আমি।
ফিরবো আইস, চিন্তা করো না, ঠিক আছে আমি। আমি চিন্তা করি না আপনার। জয় হাসলো। অন্তু বলল, রাজা রাজগড় মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়। ও আমিও শুনলাম। রতন এসে দাঁড়ালো। অন্তু কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে। আমি বের কেন হব না? আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন? পলাশের পাশে রেড মারছে বিয়ে বাড়ির লোকজন। তাতে আমার কি? আমাদের? আমি তুমি মিলে আমাদের নাকি? আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করেছে। কি দাবি? তোমাকে পলাশে লাগবে। এতকাল তো পাটোয়ারি বাড়ি ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই। তার আবার পার্টনারশিপের একটা ধর্ম আছে না? কিন্তু পুরোনো মেলা হিসাব রয়ে গেছে, জানো মনে হয় সেসব। আমরা পলাশটা ভুলি না, কিছুদিন চুপ করে থাকি, তারপর খপ করে ধরি। ওরও কিছুদিন হয়ে গিয়েছিল, তো সেদিন ফাইনালি বলল তোমাকে লাগবেই। এতদিন ভার্সিটি গেলে ধরে ধরে ফেলতো, যাও নেই, পারে নাই। এরপর? এরপর কি? আমার ওপর কৃতজ্ঞতা আসছে না? অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলে। রতন বাধ্যর মতো আদেশ পালন করলো অন্তুর। জয় বলল, আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই। হতে? হতাম না। এই তো আর কি, এই জন্য একটু লাড়াছাড়ি দিয়েছি। এটা বুঝতে পলাশের বেশি দিয়ে লাগবে না যে আমি দিয়েছি বিয়ে বেতে লাড়াছাড়া। ব্যবসা হারে পাগল পলাশ আরও পাগল হবে এবার। ফেরারি হয়ে করবে বিপদ চারদিকে। বাড়ির আশেপাশে 3-4 রকমের শত্রু রয়েছে। বের হবে না বাড়ি থেকে, খবরদার। আমি আসছি, বসে কথা বলবো না, ব্যস্ত আছি, এত কথা বলার পরিস্থিতি নেই। অন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে থাকে। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না, অথচ এই বাড়িতে আসার পর বাইরের সবকিছু ভুলেই বসেছে। বাড়ির ভেতরে একের পর এক যা ঘটে চলেছে। মুস্তাকিন মহান কোথায়? আচ্ছা, সে কি স্বার্থপরের মতো ভাবছে? এই জয় আমি শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে 2-1টা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলে কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি? আর সব অপরাধ অন্তু গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখনো বাচ্চাগুলো প্রায় 2 দিন না খাওয়া। অন্তু অস্থিরতা ও ক্লান্তিতে সোফাতে বসে পড়ল। কি হচ্ছে চারিদিকে? সংকট কি কাটবে না? ঝড় ঘনিয়ে আসছে। আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল, খোঁজ খবর নিল। তারা ভালো আছে ওখানে। অন্তু জানতো এই শহর ছাড়লেই ভালো থাকবে ওরা। ঝন্টু সাহেবের স্টোর রুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের, তবু মানুষগুলো নিরাপদ। মাঝা সিগারেট ফুঁকছে একটা বস্তার উপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের। পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙ্গুল দিয়ে, যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে। ঝন্টু সাহেব জিজ্ঞাসা করলেন, ও পলাশ, তোমার কথা মতন এককাল চুপ করে আছি। এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই 2 শালার চ্যাংড়ার পিছে লাগবার চাও? আগেই কইছিলাম ব্যবসা গুটাও, 2টারে খতম করে দাও। আমি আমার বাড়ির মেয়ে এক শুয়োরের কাছে বিয়ে দিছি, রাক্ষস নাটকির পো। পলাশ চোখ দুটো বুজে রেখেই বলল, মামা কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাঝা সিগারেট ফেলে আরেকটা ধরালো। একের পর এক টেনে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। আপন মনেই বলল, শালার হাসপাতালের সেই দিনগুলা ভুলছি আমি। নিহাত বোন জামাই না হইলে কবে বাঞ্চোরটারে পুঁতে ফেলতাম। রিমিরে ওই বেজরমার কাছে বিয়া দিয়া ভুল হয়েছিল সেই কালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতে দেব না 2টারে। তুমি দিনের পর দিন থামায় রাখছো, নয়তো কবে 2টারে জবাই করে ফেলতাম। খালি তুমি, নয়তো কি করতি? পলাশ চোখ খুলে তাকায়। জলজলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে। মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায়। আব্বা বসে আছে, কিছু বলতেও পারতেছি না। শোনো পলাশ ভাই, একবার ওই বাড়িতে ঢুকলে সবগুলো মাগি মিনসের পিছনে মেরে তবেই ফিরবো। পলাশ হাসলো। সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাসফ্যাসে হাসি। আধো অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো। বলল, জয়ের বউ মেইন ফ্যাক্টরি মাজু, ওই চেংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করেছে শালার বাজিই পাল্টে গেছে। জয় আর জয় নাই, আমার সাথে কি না করছে, আমার সাথে কি না করেছে, তবু কিচ্ছু কই নাই কেন বলতো? হেসে উঠল জোর করে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তার কালো চেহারা আরো কালো হয়ে উঠেছে। সে সহ্যই করতে পারে না জয় হামজার কথা। আজ ওই 2 শুয়োরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতিতে জমজমাট। অথচ 10টা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে। বাপ চাচার নাম লুটপাট হয়ে গেছে। এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বলল, রাজনীতিবিদ গুলোরে আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর ঠিক মতো হাঁটতে গেলে
শক্ত মাটি দরকার হয় পায়ের তলায়। ওরা ছাড়া তো গতি নাই। দেশের টেরোরিজমে ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাবে, ব্যবসায় নিরাপত্তা দেবে, পুলিশ প্রশাসনকে কুত্তার মতন চালাবে, বর্ডার পার করবে। ওরা ছাড়া গতি আছে? হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নাই। ওইটা চটকাইছে জয় প্রথম ওর বউয়ের জন্য। অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ, কিচ্ছু করি নাই সেই মেয়ের নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে। সিগারেটটা কেড়ে নিল মাঝারের থেকে, দুটো লম্বা টান দিয়ে বলল, একটা মাগির কাছে হার মেনে গেল, সেই মাগিরে ছাড়বো না ওই দুইটারে? ক দিন খারাপ চলছে, চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবে না এসব? মাঝারের খারাপ লাগলো না পলাশের কথা শুনে। পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিস্যুর মতো হাতে রাখে। এই স্বীকারোক্তিতেও খারাপ লাগলো না, কারণ তারা তো আর রাজনীতিতে নেই। সব ডাউন, নাম, খ্যাতি, ক্ষমতা সব গেছে। মানুষের নীতি এটা, যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ ছিল, এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায়। ব্যাপারটা ওরকম। আমার নেই, তোর থাকবে কেন? অথবা হয় আমার হ, নয়তো ধ্বংস হ। মাঝারের মনে এখন তাই চলছে। যে ক্ষমতা তাদের নেই, সেই ক্ষমতার নামে বদনাম শুনতে আরও সান্ত্বনা লাগছিল। পলাশ চোখ বুজে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে, পরিকল্পনা সাজায়। রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে। পোস্টমর্টম শেষে কাকার লাশ আসতে 2 দিন দেরি হবে। শুধু জয় হামজা না, তাদের নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে, যাকে সে আইন সামাল দিতে মিথ্যা পরিচয়ে বসিয়ে রেখেছিল। রক্ত ফুটছে ভেতরে। বাইরের চাল সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সে একটা প্রতিজ্ঞা করলো, কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার। এরপর সব শান্তি মঞ্জুর। তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে, তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে। হোটেল থেকে শুরু করে প্রতিটা ডেরায় সিল পড়েছে। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্যে হয়ে পুলিশ খুঁজছে তাকে। তাকে সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্যে। জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্ড না করে দেশের সীমান্তের ওপারে পা রাখবে না। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ খুব কানে লাগে। নিঃশব্দ রাত 3টা বাজে। অন্তু জায়নামাজের উপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলো অনেকক্ষণ। জয় উপর হয়ে বিছানায় পড়ে আছে, খুব ক্লান্ত সে। ঘরে ঢোকার পর থেকে ঘরের ভিতরে একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে। সে শুয়েছে, মিনিট 10 হবে রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে। অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরেছে সে। রাজধানী থেকে ফিরেছে রাত 11টার দিকে, অথচ বাড়ির ভেতরে ঢুকেনি একবারের জন্য। মাঝরাতে গোসল করার অভ্যাসটা পুরনো। ঝটপট গোসল করে এসে শুয়ে পড়ল। রাত বাড়ছে, সাথে অন্তুর ভাবনারাও। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে, এটা অন্তুর ধারণা। একজন নয়, একাধিক ছিল তারা। অন্তু উঠে দাঁড়ালো, তার মন টিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো। অন্তুর মুখে খাবার রুচে না, গলা দিয়ে নামে না, খিদেও লাগলো না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় উপর হয়ে বালিশের উপর মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরমিন, বাড়ি যাবি না? অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সে কথা শুনে। তারপর তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এ সময় বাগানে যাওয়া সম্ভব নয়। লোহার গেটটা দিয়ে ঢোকানো হয়েছে লোকগুলোকে। লম্বা বারান্দার সিঁড়ির দরজায় তালা ঝুলছিল। অন্তত 2-3 বার টানলো, ব্যর্থ চেষ্টা তালা ভাঙার। আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে। কি যে সুন্দর শুনতে লাগে। অন্তু এই দরজার বাহিরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল। সে নিজেও কিছু খায়নি। রান্না করেছে, সকলকে খাইয়েছে, কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ। দরজায় হেলান দিয়ে বসলো অন্তু। রুমে যেতে ইচ্ছা করছে না। ঘুম আসবে না কোনোভাবে। চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে উঠে চমকে তাকায়। অন্তুর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেল খুব কাছে। কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ে। ক্লান্ত হয়ে উঠেছে রুটা, আর চলছে না। প্রগাঢ় অন্ধকারে বসে থাকে অন্তু। ঝিঝি পোকার ডাক ছাড়া চারিপাশ নিস্তব্ধ। কোথাও আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুটুরিতে বন্দি। আজ বুঝি আরও কিছু এসেছে। অন্তু টের পায় আমজাদ সাহেব এসে বসলেন পাশে। অন্তু কথাটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে। আমজাদ সাহেব বললেন, শক্ত হও অন্তু, বি স্ট্রং। তীর সম্মুখে, এ নৌকা ভিড়বে না। চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি, একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি। পরেক্ষণে গা ঝেড়ে উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে। তুই তৈরি অন্তু? তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পুরুষ কণ্ঠস্বরে সুতীব্র সুর ভেসে আসে। কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়।
সেদিন আর রবে না হাহাকার, অন্যায়, জুলুম, অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি, কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেই দিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তর গাটা শিউরে উঠে সে ছটফটিয়ে উঠে দাঁড়ায়। দরজায় হাত রাখে, তার ভেতর কাঁপুনি উঠেছে, উত্তেজনায় বুক টলছে। এ কিসের সুর? নীরব যুদ্ধের দামামা। কোনো পুরুষের সাধারণ স্বরের গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে? এত সুকরুণ, তবু যেন রণঝঙ্কার বাজছে। কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্তু, সেই অস্ত্রের মতো ঝনঝন স্বরে ফের সুর টানে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর বেশি নয়, বেশি দূরে কিছু পথ গেলে মিলবে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে উঠে, মনে মনে বলে ওঠে, ওরে টান, কে আপনি যুবক? এত বিরোধ অগ্নি। কখনো আবার বলে ওঠে, মাশাআল্লাহ। অন্তু চাতকের মতো পিপাসার্ত হয়ে চেয়ে থাকে। অন্ধকারে সেই দরজার পানে মাথাটা ঠেকায়, সেখানে তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের, অথবা পথ হারা পথিকের পথ, আবার আশঙ্কা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।